হ্যালো অ্যাডমিশনের স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আ সবাই কে কেমন আছো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আগে জানাও। তারপরে আস্তে, আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। তার আগে শুরুতে যে কথাটা বলা প্রয়োজন সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে যে প্ল্যাটফর্ম থেকে ক্লাস করছো, হতে পারে Facebook, হতে পারে YouTube, ইভেন হতে পারে অ্যাপ। যে যেখান থেকে ক্লাসটা করছো না কেন আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। ঠিক আছে? কেননা তোমরা বুঝতেই পারছো এই যে ক্লাসটা আমরা নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আ দিন শেষে তোমাদের ভালো করা। ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা মাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে উঠেছ, আ তোমরা যাতে আরেকটু অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারো বা সামনে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারো, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আসলে এই ক্লাসগুলো বিগত দিনগুলোতে নিয়েছি এবং আজকে হচ্ছে আ সর্বশেষ ক্লাস। তো আসলে একটা ভালো কাজ সবাই মিলে করলেই ভালো হয়। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তুমি এই মুহূর্তে একটা ভালো ক্লাস করছো বা ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো বা পারছো। তোমার উচিত হবে এইটা এই মুহূর্তে সবার সাথে এটা শেয়ার করা। এর ফলে যেটা হবে আ ওই বন্ধুটা কিন্তু ২ দিন পরে বলবে। তোমার জন্য শুভকামনা সে জানাবে। যে বন্ধু তোমার জন্য এমন একটা ভালো ক্লাস করেছি বা তোমার জন্য কিন্তু ওই সাবজেক্টে এরকম একটা ক্লাস পেয়েছিলাম। তো এইজন্য আমি সবসময় একটা কথা বলি যে, ভালো কাজ সবাই মিলে করতে হয় এবং সত্যি কথা বলতে সবাই মিলে ভালো কিছু করলে দিন শেষে ভালো কিছুই হয়, খারাপ কিছু হয় না। ঠিক আছে? তো যাই হোক আমি দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে তোমরা Facebook এ অনেকে জয়েন করেছো। YouTube এও অনেকে আছো বলে আমি দেখতে পাচ্ছি। তো চলো তাহলে আস্তে, আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। তবে তার আগে একটা কথা একটু বলে নেই। তোমরা এই মুহূর্তে অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হয়ে আছো। যে আসলে ভাইয়া মাত্র পরীক্ষা শেষ করলাম। এখন কিভাবে কি পড়বো, কি পড়বো না? আর আসলে অ্যাডমিশন এ তো হিউজ সিলেবাস, তাই না? তো দেখো একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা এখানে কিন্তু আসলে যতটা না পড়াশোনা করার জায়গা, তার থেকেও আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে হচ্ছে নিজের কৌশল দেখানোর জায়গা। ধরে নিচ্ছি তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলায় প্রায় ১.৫ থেকে ২ বছর সময় পেয়েছো। আর অ্যাডমিশন এ কিন্তু তুমি সর্বোচ্চ সময় পাচ্ছ ৪ মাস। তো তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করো এই ৪ মাসে কিন্তু আসলে এই বিগত কয়েক বছরের পড়াশোনা তোমাকে এক প্রকার রিভিশন দিতে হবে। তো এইটা বাস্তবে সম্ভব কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই সম্ভব। কেননা এই যে গত বছর যে সকল তোমার বড় ভাইয়েরা, বোনেরা চান্স পেয়েছে, তারা তো এই অসম্ভবকে সম্ভব করেই চান্স পেয়েছে। তো যেহেতু তারা চান্স পেয়েছে, তারা সম্ভব করতে পেরেছে, সো হোয়াই নট ইউ? তুমিও পারবা। কথা হচ্ছে যে এই পারার ক্ষেত্রে বা অ্যাডমিশন টেস্টে ভালো করার ক্ষেত্রে যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে যে, "ভাইয়া আপনি শুধু একটা কথাই বলেন যে কি করা উচিত?" আমি শুধু একটা কথাই বলব সেটা হচ্ছে তোমাকে স্ট্র্যাটেজিক হতে হবে। হ্যাঁ, অনেকে তোমাকে বলবে কি যে, "ভাইয়া তোমাকে এখন আ খাওয়া-দাওয়া, ঘুম সবকিছু বাদ দিয়ে ২০ ঘন্টা ২২ ঘন্টা পড়তে হবে।" ভাই বিশ্বাস করো, যদি তুমি এরকম পাগলের মতো পড়তে থাকো তুমি চান্স পাবা না। এটা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম সত্য কথা। হ্যাঁ, তোমাকে পড়তে হবে। আমি বলছি না তুমি পড়বে না। তুমি অবশ্যই পড়বে কিন্তু তোমার পড়তে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। কৌশলগতভাবে পড়তে হবে। আর সেই কৌশলটা কি? অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে তুমি কোন সাবজেক্টে কতটুকু বাদ দিতে পারবা, দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। তুমি কতটুকু পড়ছো কেউ দেখতে যাবে না। কেননা পড়ে কিন্তু সবাই কিন্তু চান্স পায় না। এইটা মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? আমি কথার কথা ধরে নিচ্ছি যেহেতু আমি বাংলা পড়াচ্ছি এবং আজকে তোমাদের সামনে বাংলা নিয়েই কথা বলতে হাজির হয়েছি। বাংলা বানান নিয়ে আমরা কথা বলব। তো কথার কথা ধরে নিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট বা খ ইউনিটে বাংলা থেকে প্রশ্ন হয়। এখন বাংলা তো আসলে এতদিন ওই অর্থে কিছুই পড়িনি। ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্যে যেটুকু না পড়লেই নয়, সেটাই পড়েছি। এখন তুমি অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করতে যেয়ে দেখবা যে বাংলা থেকে বেশ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু হয়। এবং আই এম সরি টু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে। বিগত কয়েক বছরের আমি ডেটা এনালাইসিস করে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ক্ষয় ইউনিটে পাশের হার কিন্তু 5.67 বা 5.70 বা 5 পয়েন্ট সামথিং এইরকম একটা রেশিও কিন্তু বিগত কয়েক বছরে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এখন ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের ক্ষেত্রে আসি। ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের ক্ষেত্রেও কিন্তু পাশের হার মোটামুটি ভাবে 8 পয়েন্ট সামথিং, সেটা হতে পারে তুমি ধরে নাও 8 পয়েন্ট, আমি গত বছরের ডাটাটা দিচ্ছি 8.72 অর অ্যারাউন্ড লাইক দিস। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি এই উদ্দেশ্যে যে আমি জানি তোমাদের অনেকেরই চিন্তা ভাবনায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, কোনো না কোনো কারণে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হলো না বা মেডিকেলে যদি না হয় তোমাকে কিন্তু দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, গত বছর বি ইউনিটে পাশের হার যদি এটা হয়ে থাকে, গত বছর এ ইউনিটের পাশের হার যদি এইরকম হয়ে থাকে, তাহলে তুমি এই মুহূর্তে কোথায় অবস্থান করছো? এবং এইটা যে আমি মিথ্যা কথা বলছি বা আমি তোমাকে কিছুটা পুশ করার জন্য এই মুহূর্তে একটু চাপাবাজি করছি তাও কিন্তু না। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। এটাই হচ্ছে নির্মম বাস্তবতা। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে এত স্টুডেন্ট কম পাস করেছে, তার অন্যতম বড় একটা কারণ কিন্তু বাংলা। তোমার বেশি তো যেতে হবে না, তুমি গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে আসা বাংলার প্রশ্নগুলো একটু দেখবা, তুমি দেখবা মনে হচ্ছে খুবই সহজ, আসলেই সহজ। কিন্তু এই প্রশ্নে যখন তুমি পরীক্ষার হলে যে পরীক্ষা দিতে যাবে, তখন দেখবা যে তোমার কাছে এটাই কঠিন লাগছে। বিশ্বাস করো, তোমাদের সময় প্রশ্ন আরো এর থেকেও সহজ হবে, কিন্তু পরীক্ষার হলের ওই যে মানে স্ট্রেস যেটা বলে, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাপাসিটি পরীক্ষার হলে অনেক কমে যায়। এই জন্য কোনো না কোনো কারণে আমরা পরীক্ষায় খারাপ করি। কিন্তু আমার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে পরীক্ষা দিতে যে আমার বাংলা কিসের জন্য এত প্রবলেম ফেস করতে হবে? এই প্রবলেম ফেস করার একটাই কারণ, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীতে ব্যাকরণ যে বইটা, ওইটা খুব ভালোভাবে পড়া হয় না। ইন্টারমিডিয়েটে উঠে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে 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 জীবন যৌবন সব শেষ, বাংলা বা ইংলিশ পড়ার সময় হয়নি। এবং আনফরচুনেটলি যখন তুমি অ্যাডমিশন টেস্টে আসছো, তখন কিন্তু তোমাকে এই বাংলা এবং ইংলিশ এটাই কিন্তু তোমাকে সাফার করাচ্ছে। তো এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই ছিল, যে তোমাকে অ্যাডমিশন টেস্টে আমি শুরুতে বলছিলাম কৌশলী হওয়ার কথা। সেই কৌশলটা কেমন? সেই কৌশলটা হবে এরকম, যে ভাইয়া বাংলা আমি এতদিন ধরে নিচ্ছি তেমন কিছু পড়িনি, আমি ফিজিক্স তেমন কিছু পড়িনি, কেমিস্ট্রি ভাই আমার কয়েকটা চ্যাপ্টার দুর্বলতা আছে, কথার কথা ধরে নিচ্ছি। এখন অ্যাডমিশন টেস্টে ভাইয়া তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি এই যে সাবজেক্টগুলোতে বা এই যে জায়গাগুলোতে তোমার দুর্বলতা রয়েছে, তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে এই সাবজেক্টগুলো আগে বুঝতে হবে যে তুমি কতটুকু পড়বা আর কতটুকু বাদ দিবা। বিশ্বাস করে একটা কথা বারবার বলছি, অ্যাডমিশন টেস্টে তোমার পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সাবজেক্টে তুমি কতটুকু আগে বাদ দিবা। যেমন আমি কথার কথা যদি বাংলার কথা বলি, বাংলা মনে করো তুমি যদি বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা আইডিয়া মাথায় নিয়ে আসতে পারো যে আমার এই জিনিসগুলো আপাতত এই মুহূর্তে না পড়লেও চলছে, আমি কিছু জিনিস পড়বো আর কিছু জিনিস আপাতত পড়বো না, তাহলে এই যে তুমি একটা আইডিয়া করলে যে আমি কিছু জিনিস পড়বো না, এইটাই হচ্ছে এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি কি পড়বা তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কি বাদ দিতে চাচ্ছ। এখন বাদ মানে কিন্তু এই না একেবারে বাদ দিয়ে ফেলে দিব না, অ্যাটলিস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুলো আগে পড়ো, তারপরে ওই যেটা সেকেন্ড অপশনে রেখেছিলে, থার্ড অপশনে রেখেছিলে, সেটা পরে পড়া যাবে। আমি কি বোঝাতে পেরেছি আমার কথা? ওকে। সো স্ট্র্যাটেজি হচ্ছে অনেক, তার মধ্যে মূল স্ট্র্যাটেজি হচ্ছে এটাই, আমরা প্রথমেই বিগত কয়েক বছরের প্রশ্ন একটু অ্যানালাইসিস করব। এই যেমন দেখো, আজকে আমরা বাংলা বানানের নিয়ম নিয়ে কাজ করব। তো নিয়ম থেকে বা বাংলা বানান থেকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, একটা দুইটা তিনটা প্রশ্ন পাবা। তাহলে এখন তোমাকে আগে দেখতে হবে যে বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটু দেখতে হবে যে আসলে বানান থেকে কোন প্যাটার্নের কোশ্চেন এসেছে, কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসছে, তারপরে সেইভাবে আস্তে 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 তুমি নিজেকে প্রিপেয়ার করবে। আমি কি বোঝাতে পেরেছি?
তাহলে এই যে কোন প্যাটার্নের কোশ্চেন আসছে, এটার জন্য তোমাকে কি করতে হবে, বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, এই বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত না বিগত বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করছো, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক, তুমি কিন্তু বাস্তবে বুঝতে পারবে না যে তোমাকে কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে। এই জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, এই মুহূর্তে তোমাদের সবার জন্য আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে তোমার এই মুহূর্তের প্রধান কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে কোশ্চেন্স ব্যাংক অ্যানালাইসিস করা। বিশ্বাস করো, তুমি যদি এই অ্যানালাইসিসটা একটু ভালোভাবে করতে পারো, তোমার পড়া কিন্তু 50% ইজি হয়ে যাবে। সেটা বাংলার ক্ষেত্রে হোক, ইংরেজির ক্ষেত্রে হোক, সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক। অ্যাটলিস্ট মিনিমাম বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, তারপর তুমি দেখবে অটোমেটিকভাবে তোমার সামনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তোমাকে কি পড়তে হবে তুমি নিজেই বের করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, তারপরে হচ্ছে নিজের মতো নিজে কতটুকু পড়বে, কতটুকু বাদ দেবে, এরকম এরকম একটা প্ল্যান করে আস্তে আস্তে শুরু করো। দেখো ভাইয়া, ট্রেন যখন চলে, ট্রেন যখন স্টেশন থেকে ছাড়ে, খেয়াল করে দেখবা সে কিন্তু একেবারে স্টেশন থেকে ছাড়ার সাথে সাথে ধুম করে কিন্তু তার গতি বাড়িয়ে দেয় না। আস্তে আস্তে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময়ের বিবর্তনে, পরিক্রমায় আস্তে আস্তে সে কিন্তু তার স্পিডটা বাড়ায়। পড়াশোনাও কিন্তু অনেকটা ট্রেনের সাথে তুলনা করা যায়। তুমি যদি ধরে নাও যে কালকের থেকে একটানা 20 ঘন্টা পড়বা, বিশ্বাস করো এটা তোমাকে দিয়ে হবে না। আমি মনে করি হওয়া উচিতও না। তুমি আস্তে আস্তে শুরু করো। 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আস্তে আস্তে একটা স্লট করে নাও। একটা রুটিন করে নাও। সিস্টেমেটিক অ্যান্ড স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও। আমি নিশ্চিত করে বলতে পারি, ওই ঢাকা ইউনিভার্সিটিতে কত পার্সেন্ট পাস করছে ওই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি 100% চান্স পাবে। বোঝাতে পারছি? সো লেটস মুভ। আমরা আজকের ক্লাসে বাংলা বানানের নিয়ম কথাটা আসলে ভুল হয়ে গেল। আমরা আজকে মূলত বানান থেকে আসা যে প্রশ্নগুলো সেটা একটু দেখব। পাশাপাশি ওই বানান থেকে আসা প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করা যায়, এটা আমরা কিছু নিয়ম কানুনের মাধ্যমে দেখব। ঠিক আছে? তো সেটার জন্য আমি কিছু নিয়ম তোমাদেরকে দেখাবো, আর আমি বলবো যে নিয়ম না, আমরা মূলত খুব গল্প-সল্পের মাধ্যমে এগুলো আলোচনা করব। আর আমি কিছু রিলেটেড কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো। যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে, এই বানান থেকে, এই নিয়ম থেকে এই প্রশ্নগুলো এসেছে। তাহলে আমার কথা হচ্ছে, বিগত বছরে যেহেতু প্রশ্নগুলো এসেছে, সেহেতু তোমাদের সময়ও আসবে। এটা মোটামুটিভাবে তুমি নিশ্চিত থাকতে পারো। কেননা আসলে ঘুরে ফিরে এর বাইরে কিছু নেই। বাংলা এবং ইংরেজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তুমি ছোটবেলা থেকে যা যা পড়েছো সব ওটার মধ্যেই থাকবে। শুধু একটাই কাজ করতে হবে, পরীক্ষার হলে যে ঠান্ডা মাথায় উত্তর করে আসতে হবে। ওকে? ঠিক আছে। তো যাই হোক, তুমি বা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো আমরা কিন্তু টিএনবি এবং টিএনডি নামে কিন্তু পরীক্ষা নিচ্ছি তোমাদেরকে, এবং টিএনবির এই যে পরীক্ষাটা, এটা আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী 28 তারিখ, আগামী 29 এবং 30 তারিখে পরীক্ষা আছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই কিন্তু তোমরা এটাতে জয়েন করবে, এবং পুরস্কার জিততে পারো আর না পারো নিজেকে একটু ঝালাই করে নেবে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমার পরীক্ষাটা ভালো হয়নি, তাতে কিচ্ছু যায় আসে না। কথার কথা ধরে নিচ্ছি, কেননা তুমি তো এখনো আসলে অ্যাডমিশনের জন্য মানসিকভাবে এখনো অত প্রস্তুত হয়ে পারোনি। কিন্তু সমস্যা নেই। তুমি কথার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে এই যে দেখো, আমরা 28 তারিখে একটা পরীক্ষা নিচ্ছি, 29 তারিখে একটা পরীক্ষা নিচ্ছি, এবং 30 তারিখে একটা পরীক্ষা তোমাদেরকে আমি নিচ্ছি। তো 28 তারিখের পরীক্ষাটা সাধারণ জ্ঞানে, 29 এরটা বাংলা এবং ইংরেজি মিলিয়ে, আ আর 30 তারিখেরটা হচ্ছে একেবারে অ্যাডমিশন টেস্টের অনুরূপ তোমাদের একটা মডেল টেস্ট নেওয়া হচ্ছে। তো এখন আমি ধরে নিচ্ছি কোনো না কোনো কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে। কিচ্ছু যায় আসে না। এর মাধ্যমে এট লিস্ট তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে, এনালাইসিস করতে পারবে যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় এখনো কাজ করতে হবে। আমার কোথায় গ্যাপ রয়েছে। আমি কতটুকু পড়বো আর কতটুকু বাদ দিব। আর এইজন্য আমি সবসময় বলি, তুমি যেখানে আছো, যে প্রক্রিয়ায় আছো, যে প্ল্যাটফর্মে পড়াশোনা করছো, যেখানেই পড়ছো না কেন, সবসময় তুমি মডেল টেস্টের মধ্যেই থাকবে। নিজেকে ঝালাই করার মতো থাকবে, নিজেকে যাচাই-বাছাই করার মতো থাকবে। তাহলে দেখা যাবে একটা পর্যায়ে তুমি খুব সহজেই নিজেকে একেবারে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। শুধু একটা কথাই বলে সামনে আগাবো, সেটা হচ্ছে তোমরা জানো, তোমাদের জন্য আমাদের শিক্ষক পক্ষ থেকে অ্যাডমিশন প্রোগ্রামে
তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করো, অর্থাৎ ADM25, এই প্রোমো কোডটা ইউজ করে জাস্ট আমাদের 16780 এই যে হটলাইন নাম্বারটা রয়েছে এটাতে ফোন করে এই প্রোমো কোডটা ইউজ করলে তোমরা মোটামুটি বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। পাশাপাশি ক এবং খ ইউনিটের জন্য ADM25DU এই প্রোমো কোডটা ইউজ করলে তোমরা কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে। তো আমার মনে হয় ডিসকাউন্ট এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এটা পেতে সবারই ভালো লাগে। আমার মনে হয় সুযোগ থাকতে এটা লুফে নেওয়াই ভালো। ওকে? এখন দেখো আমরা বানান নিয়ে অনেক কথা আজকে বলবো। তার আগে আমি শুরুতে তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বানান থেকে আসা প্রশ্নগুলো, বিগত একেবারে সাম্প্রতিক সময়ে আসা প্রশ্নগুলো কেমন ছিল, চলো আমরা শুরুতে এটা একটু দেখে নিই। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে যে নিচের কোনটি শুদ্ধ নয়। তোমরা একটু সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উত্তর করো তো। কমেন্ট বক্সটা ওপেন করা আছে, সবাই একটু উত্তর করো যে আসলে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা শুদ্ধ নয়। দেখো শুরুতেই একটা জিনিস তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, পরীক্ষার হলে আমাদের মাথায় এত বেশি চাপ থাকে, এই প্রশ্নটার মধ্যে যে রয়েছে নয়, এটাই আমরা অনেক সময় আমাদের এই ব্রেন, এই মস্তিষ্ক আমাদেরকে সিগন্যাল দেয় না। ওই যে একটু আগে বলছিলাম পরীক্ষার হলে এত বেশি চাপ থাকে যে সহজ জিনিস তখন বেশি কঠিন লাগে। আর এই অনেক প্রশ্ন এরকম আসবে যে কোনটি শুদ্ধ নয়, তুমি জাস্ট পড়ে যাবা কি কোনটি শুদ্ধ, তাই দেখে উত্তর করে আসবে। পরীক্ষার হলে বাইরে এসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা, তখন দেখবা ইস আমি তো খেয়ালই করিনি যে ওখানে নয় ছিল। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, তুমি পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে 2 মিনিট সময় 3 মিনিট সময় যা যাক, একেবারে ফার্স্ট টু লাস্ট কোশ্চেনটা একবার চোখ বুলিয়ে নিবে। এর ফলে কি হবে, পুরো কোশ্চেন সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি কোশ্চেনের প্যাটার্ন কি, আজকে কোশ্চেনের ডিমান্ড কি করছে। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এই একটা প্রশ্ন, এটা দেখে আগে ভালোভাবে বুঝবে যে এই প্রশ্নটা হচ্ছে কোনটি শুদ্ধ নয়, তারপরে তুমি জেনে শুনে বুঝে শুনে উত্তর করবে। তো যাই হোক, আমি ইতোমধ্যেই মোটামুটি ভাবে তোমাদের উত্তর পেয়ে গিয়েছি। আহ এই যে রাউজা বলছে যে ভাইয়া এটা আমার সাথে অনেকবার হয়েছে। ইয়েস, দেখো আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। তোমার কি মনে হয় যে আমি এমনি এমনি বলছি? এটা হয় প্রত্যেক বছর অনেক স্টুডেন্টের কাছ থেকে এটা আমরা শুনি যে আমি পরীক্ষার হলে খেয়াল করিনি, আমি এটা দেখিনি, এটা সেটা। তো এই জন্য আমি সবসময় বলি পরীক্ষার হলে আগে সুন্দর করে প্রশ্নটা পড়বে। দেখবে এমন অনেক প্রশ্ন আছে এত সহজ, সবাই পেরেছে, শুধু তুমি পারোনি, শুধু তোমার মাথা ওই মুহূর্তে মানে কাজ করেনি, বা এনি হাউ তোমার মনোযোগটা প্রশ্নের মধ্যে ছিল না, এই জন্য মিস্টেকটা হয়ে গেছে। তো যাই হোক, কোনটি শুদ্ধ নয়, আসলে এই প্রশ্নটার উত্তর হবে উষা। আর বাকি যেগুলো রয়েছে মোটামুটি ভাবে সবই ঠিক আছে। ঠিক আছে? আসলে সবগুলোই ঠিক আছে, সমস্যা নেই। শুদ্ধ বানান কোনটি? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2021-22 শিক্ষাবর্ষে এসেছে। দেখো শুদ্ধ বানান কোনটি, তার মানে এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন রয়েছে যে অপশনটা 100% রাইট, আর কোনো না কোনো অপশন ভুল। এখন দেখো প্রশ্নটা কিন্তু একেবারে সাম্প্রতিক আসা প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটেই বাংলা থেকে প্রশ্ন হোক না কেন, বানান থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ইউনিট আছে, তোমরা কিছুদিনের মধ্যে জেনে যাবে, এবং সেখানে দেখবে প্রায় প্রত্যেকটা ইউনিটে বাংলা থেকে প্রশ্ন হয়। এবং যেখানেই প্রশ্ন হোক না কেন, যে প্রক্রিয়ায় প্রশ্নটা হোক না কেন, তুমি বানান থেকে 100% একটা প্রশ্ন পেয়ে যাবে। তো যাই হোক, শুদ্ধ বানান কোনটি? আসলে শুদ্ধ বানান হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে সেটার মধ্যে একেবারে পারফেক্ট বানান হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত্যেষ্টি ক্রিয়া বলতে কি বোঝায় তোমরা জানো? অন্ত্যেষ্টি ক্রিয়া বলতে মূলত বোঝানো হয় এই যে মানে মানুষের মৃত্যু পরবর্তী যে ফর্মালিটিস গুলো থাকে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। ওকে, আমরা একটু পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই, এবং পরবর্তী প্রশ্নটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন বলে আমি ব্যক্তিগতভাবে বলবো। কেননা দেখো যেখানে আমাদের একটা সঠিক বানান খুঁজে বের করতেই একেবারে মাঝে মাঝে অনেক কঠিন হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে এখানে একটা অপশনের মধ্যে
তিনটা করে বানান ঢুকে দেওয়া হয়েছে। তো অনেস্টলি বলতে গেলে এটা কিন্তু এত সহজ না। আবার যদি তুমি পারো, আসলে কিন্তু সহজ হয়ে যাবে। তোমরা কাইন্ডলি সবাই একটু উত্তর করো তো প্লিজ। যে প্রক্রিয়ায় ক্লাস করছো না কেন সবাই একটু উত্তর করো। এবং আমি আবারও বলছি যে ক্লাসটা সবার সাথে একটু শেয়ার করে দাও। আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু নিয়ে যাবে। আমি কথা দিচ্ছি। ওকে, আমি প্রশ্নটার উত্তর করে দিচ্ছি। এখানে যে অপশন গুলো রয়েছে সত্যি কথা বলতে খ নাম্বার অপশনটাই পারফেক্ট। আর বাকি যেগুলো আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো বানান ভুল আছে। তো আমি এই মুহূর্তে আর বানান কারেকশনে যাচ্ছি না। কেননা একটু পরে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করব। এরপরে আরেকটা কি? নিচের কোন বানানটি অশুদ্ধ? তার মানে এই ৪ টা অপশনের মধ্যে কোন বানানটি ভুল? তো যাই হোক আমি আপাতত একটু ঠিক করে দিচ্ছি। সবগুলোই মোটামুটি ঠিক এবং বিধ বলে কোনো শব্দ নাই। এবং বিধ। সত্যি কথা বলতে অনেক সময় আমরা এটা প্রয়োগ করে থাকি কিন্তু এটা ভুল। এবং নিচের কোন বানানটি শুদ্ধ? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইয়ে ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসেছে প্রশ্নটা। সবাই আমরা একটু উত্তর করি তো দেখি পারি কিনা। কোন বানানটি শুদ্ধ? একটু দ্রুত উত্তর করি আমরা সবাই প্লিজ। সবাই একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাও। দেখতে পাচ্ছি অনেকে উত্তর করেছো বাট আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই উত্তর করো। কেননা বুঝতে পারছো এখানে না হলেও আমি তোমাদেরকে কিছুই বলব না। কেননা বলার দরকারও নেই। কেননা তোমরা যে চেষ্টা করছো এটাই অনেক। চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এখানে তোমার মনে হচ্ছে যে এই বানানটাই ঠিক, এই বানানটাই ঠিক। কিন্তু আসলে এইখানে ৪ টা অপশনের মধ্যে একেবারে পারফেক্ট বানান হচ্ছে মরীচিকা। আর বাকি প্রত্যেকটা বানানই ভুল। কেন ভুল? কিভাবে ভুল? একটু পরে এটা নিয়ে আলোচনা করছি। আর বেশি কথা বাড়াচ্ছি না। নিচের কোন বানানটি শুদ্ধ বানান নয় কোনটি? গীতাঞ্জলি বানানটাই আসলে শুদ্ধ নয়। প্রতিদ্বন্দ্বিতা বানানটাও শুদ্ধ নয়। আর বাকি ২ টা ঠিক আছে। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে পরীক্ষার হলে এরকম ৪ টা অপশনের মধ্যে ২ টা থাকবে কিনা? আসলে সাধারণত ২ টা থাকে না। তারপরেও আমি প্রশ্নটা যেহেতু এনেছি সামনে, একটু তোমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য প্রশ্নটা রেখেছি। যে অনেক সময় পরীক্ষার হলে দেখা যায় যে ২ টা বানানই মনে হতে পারে সঠিক বা ২ টা বানানই মনে হতে পারে ভুল। তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আপাতত চেষ্টা করবে যেটা একেবারে ক্লোজেস্ট উত্তর করা যায়। ঠিক আছে? তো যাই হোক গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানে কখনোই দীর্ঘইকার হয় না, হ্রস্বইকার হয়। এইজন্য আসলে সঠিক বানান এটি নয়। আর প্রতিদ্বন্দ্বিতা বলে আসলে কোনো শব্দ নয়। শব্দটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে? তো যাই হোক আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখালাম এবং এই নমুনা প্রশ্নের মাধ্যমে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আগামী এই যে অ্যাডমিশন টেস্ট আসছে, এই অ্যাডমিশন টেস্টে তুমি মোটামুটিভাবে সুনিশ্চিত থাকো যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন সেখানে যদি বাংলায় প্রশ্ন হয়ে থাকে সেখানে বানান থেকে 100% মিনিমাম একটা কোশ্চেন থাকলেও থাকবে এবং বাংলাদেশে এরকম অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে একাধিক প্রশ্ন কিন্তু বানান থেকে দেখা যায়। তো এই জন্যে আমি মূল আলোচনার শুরুতেই কিন্তু তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন একটু দেখিয়ে নিলাম এবং আমি মনে হয় তোমাদেরকে দেখাতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বানান থেকে প্রশ্ন এসেছে। এই যে গত ২-১ বছরেই। তাহলে তোমাদের সময় কেন আসবে না? জাস্ট কোয়েশ্চেন ইয়োরসেলফ। আমার মনে হয় তোমাদের সময় আসবে। তো চলো বানান নিয়ে যেহেতু এত জটিলতা, আমরা এই বানানকে আজকে একেবারে পানির মতো সোজা করে ফেলব। এবং তথাকথিত নিয়ম আমাদের কাছে থাকলো, আমরা নিয়ম নিয়ে আজকে খুব একটা বেশি গবেষণা করব না। আমরা একটু খেলার ছলে, মজার ছলে ক্লাসটা করব। ঠিক আছে? ঘন্টাখানেক একটু আমাকে সময় দাও। দেখবে বানানের যেখানে যা আছে সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে আজকে। ওকে? চলো তাহলে শুরু করা যাক। ১ম কথা হচ্ছে এই তথাকথিত নিয়ম বাদ দিই আমরা। কিন্তু আমরা এখন একটু মাথায় ঢুকায় রাখি
প্রথমে আমাদের একটা কিছু কনফিউশন হয় যে ভাইয়া কোথায় হ্রস্বইকার দিব আর কোথায় দীর্ঘইকার দিব, এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। তো এই কনফিউশনের একটা মাত্র ভালো সমাধান আমি তোমাদেরকে করে দিই। তুমি চেষ্টা করবা যেখানেই কনফিউজড হয়ে যাবা, সেই কনফিউশনটা যদি হয় কোনো জাতির ক্ষেত্রে, কোনো ভাষার ক্ষেত্রে, তখন তুমি এই দীর্ঘইকারের দিকে না যেয়ে তুমি অপশন হিসেবে হ্রস্বইকারকে নিবে। আবার বলছি, কোনো দেশের নাম, কোনো জাতির নাম, কোনো ভাষার নামের ক্ষেত্রে তোমার সামনে যদি এরকম কোনো অপশন চলে আসে যে তুমি হ্রস্বইকারও ব্যবহার করতে পারছো, আবার দীর্ঘইকারও ব্যবহার করতে পারছো, সেক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবে দীর্ঘইকারটাকে অমিট রেখে বাদ দিয়ে হ্রস্বইকারটাকে নেওয়ার। কেমন সেটা? এই যেমন নেপাল নামক একটা দেশ, এই নেপাল দেশে যারা বসবাস করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ইংরেজিতে বলি নেপালিজ, বাংলায় বলতে হবে নেপালি। তাহলে এই নেপাল দেশে যারা বসবাস করে সেই জাতিকে আমরা কি বলছি? নেপালি জাতি বলছি। আর এই নেপালি জাতি যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে নেপালি ভাষা। তাহলে দেশ হোক, জাতি হোক বা ভাষা হোক, এখন আমার সামনে যখন কনফিউশন হবে যে আমি হ্রস্বইকার দিব নাকি দীর্ঘইকার দিব, আমি অবশ্যই হ্রস্বইকার দিব। আমি বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর নাম হচ্ছে বাঙালি, তাহলে জাতি হিসেবে তো আমরা বাঙালি, তাহলে বাঙালি যেহেতু এটা একটা জাতির কথা বলা হচ্ছে, অবশ্যই হ্রস্বইকার হবে। জাপান দেশের নাগরিকদেরকে আমরা বলি জাপানি, এবং তারা যে ভাষাটায় কথা বলে সেটাও জাপানি ভাষা। তাহলে সেই ভাষা হোক, দেশ হোক আর জাতির নাম হোক, যখনই আমি কনফিউজড হয়ে গেছি যেখানে হ্রস্বইকার দিব নাকি দীর্ঘইকার দিব, আমরা অবশ্যই মাথায় রাখবো এক্ষেত্রে আমরা হ্রস্বইকারই প্রয়োগ করব। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। আবারও বলছি, জাতির নাম, ভাষার নাম, দেশের নামের ক্ষেত্রে আমরা দীর্ঘইকার প্রয়োগ না করে হ্রস্বইকার ব্যবহার করব। এক্ষেত্রে পৃথিবীতে ৩টা দেশ রয়েছে, যে ৩টা দেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। তা না হলে আপনি ভুলের ফাঁদে পা দিবেন। সেই ৩টা দেশের নাম হচ্ছে ঠিক এরকম। কিরকম? এই যে ৩টা, শ্রীলঙ্কা, চীন এবং মালদ্বীপ। এই ৩টা দেশের নামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দীর্ঘইকার লিখতে হবে। তা না হলে আপনার হবে, তবে 100% ভুল হবে। আসলে হওয়া তো ২ প্রকার, তাই না? ঠিক হওয়া আর বেঠিক হওয়া। আমরা কিন্তু কখনোই চাই না বেঠিক হোক। কিন্তু অনেক সময় হয়ে যায়। আর তার জন্য অ্যালার্ট থাকতে হবে। দেখো এই ব্যতিক্রম বিষয়গুলো মাঝে জানতে হবে, তা নাহলে হবে না। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই ৩টা দেশের ক্ষেত্রে হ্রস্বইকার যদি তুমি ব্যবহার করো, ভুল হয়ে যাবে। দেখবা অনেক সময় অনেক বই পুস্তকে লেখা থাকে চীন বানান হ্রস্বইকার দেওয়া থাকে। 100% ভুল। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে আমরা মূল কথায় ফিরে যাচ্ছি। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে আমরা হ্রস্বইকার প্রয়োগ করব, একমাত্র ব্যতিক্রম এই ৩টা দেশের ক্ষেত্রে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। এবার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, এই যেকোনো দেশের সাথে কিন্তু ইও প্রত্যয় বসতে পারে। প্রত্যয় সাধারণত কোথায় বসে? প্রত্যয় সাধারণত দেখা যায় একটা শব্দকে ভাঙলে ২টা অংশ হয়, প্রকৃতি এবং প্রত্যয়। এবং প্রত্যয়গুলো সাধারণত অর্থহীন হয়ে থাকে। অর্থাৎ প্রত্যয়ের কিন্তু সুনির্দিষ্ট কোনো অর্থ থাকে না। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, "এই বলো তো ইও মানে কি?" তুমি বলবা, "এই কি ব্যাটা, এটা কোনো মানে জিজ্ঞাসা করলি তুই? ইও মানে আবার কি হবে?" আসলে ইয়ে হচ্ছে একটা প্রত্যয় এবং বাস্তবে এর কোনো অর্থ নেই। তো এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, কোন দেশের নামের সাথে যদি ইও প্রত্যয় যুক্ত হয়, আবার বলছি, কোন দেশের নামের সাথে যদি ইও প্রত্যয় যুক্ত হয়, আমরা মনে রাখবো ওই ইও প্রত্যয় যুক্ত হওয়ার কারণে সেটা হয়ে যাবে অটোমেটিক ভাবে দীর্ঘইকার। ভারত একটা রাষ্ট্রের নাম, অস্ট্রেলিয়া একটা রাষ্ট্রের নাম।
দেশ রাষ্ট্র না, ইউরোপ একটা মহাদেশ। এই প্রত্যেকটা নামের সাথে যখন আমি ইয় প্রত্যয় যোগ করেছি তখন আমাকে মনে রাখতে হবে সেটা হয়ে যাবে হ্রস্বইকার থেকে হয়ে যাবে দীর্ঘইকার। ঠিক আছে? মাথায় যেন থাকে। আমি বললাম ইতালি একটা দেশ। তোমরা অনেকেই জানো ইতালি কিন্তু ফুটবল অনেক ভালো খেলে, তাই না? ইতালি কিন্তু একটা রাষ্ট্রের নাম। একটু আগে বললাম এই দেশের নামের সাথে সবসময় হ্রস্বইকার হবে। কিন্তু যখন আমি হ্রস্বইকারের সাথে ইয় প্রত্যয় যোগ করে দিব তখন কিন্তু সেটা হয়ে যাবে ইতালীয়। মনে থাকবে? তো কথার কথা বললাম, অর্থাৎ যেকোনো নামের সাথে যদি তুমি ইয় প্রত্যয় যোগ করো তখন সেটা মূল বানানের ক্ষেত্রে সেটা দীর্ঘইকার হয়ে যায়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে। নীরব একটা খুব ভালো প্রশ্ন করেছো যে, "স্যার কালকে তো ফ্রিতে পরীক্ষা হবে, কখন হবে আর কিভাবে পরীক্ষা দিব? জয়েন করব কিভাবে?" দেখো ভাই একেবারে ক্লাসের শুরুতে বলেছিলাম, তোমাদের যার যেখানে যত কনফিউশন আছে, সাথে, সাথে 16780 এই নাম্বারের সাথে, সাথে ফোন করো। দেখবা যে তোমার মানে ফোন কল ধরার জন্য কত মানুষ বসে আছে। এবং তোমাদের যেকোনো কনফিউশন সেখানে শেয়ার করো। দেখবা উইদিন এ ভেরি সেকেন্ডস পারফেক্ট উত্তর পেয়ে যাবে। তোমার যেকোনো ধরনের জিজ্ঞাসা সমাধান হয়ে যাবে। ওকে? থ্যাংক ইউ। তো এখন চলো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। তুমি বা আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে মিতালি বানানে কি হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? সোনালী বানানে কি হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কি হবে কি না হবে তো বোঝা যাচ্ছে না। এবং আমরা যেভাবে হোক ভুল করে দীর্ঘইকারটা দিয়ে আসি। আজকের পর থেকে তুমি যেটা মনে রাখবে, কোনো শব্দের শেষে যদি আলি, অঞ্জলি এবং আবলি, আবার বলছি, কোনো শব্দের শেষে যদি আলি, অঞ্জলি এবং আবলি চলে আসে, মাথায় রাখতে হবে সেই আলি হয়ে যাবে হ্রস্বইকার। মিতালি, সোনালী, রূপালী, খেয়ালি প্রত্যেকটা বানানের শেষে কিন্তু হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে রাস্তাঘাটে চলতে যেয়ে দেখি সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের বানানে তো সবসময় দেখি দীর্ঘইকার, তাহলে বাস্তবে কি হবে? ভেরি গুড কোশ্চেন। তুমি কোশ্চেন করতেই পারো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই প্রশ্নটা করতাম। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের নামের ক্ষেত্রে তো ভাই সবসময় দেখি দীর্ঘইকার। তাহলে কি হবে? দেখো সত্যি কথা বলতে একটা কথা বলি, সোনালী ব্যাংক মোটামুটিভাবে বাংলাদেশ আ স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় মোটামুটি মানুষ এই সোনালী বানান, রূপালী বানান দীর্ঘইকার দিয়ে লিখত। তো সেইভাবে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন পরবর্তীতে এসে বাংলা একাডেমি বলছে যে, "না সোনালী, রূপালী বানানে তোমাদের দীর্ঘইকার দেওয়ার দরকার নেই, তোমরা হ্রস্বইকার দাও।" সেটা ভালো হয়। এখন মনে করো একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দীর্ঘইকার লিখে আসছে। তো এইজন্য সে চাইল যে, "না থাক, আমরা নামটা বা বানানটা পরিবর্তন না করি, যেভাবে আছে এইভাবে চলুক।" জাস্ট সেইভাবে চলছে। কিন্তু এখন যখন তুমি লিখতে যাবে, এই যে কিছুদিন পরে শীতকাল, শীতের সকালের সোনালী রোদ, তখন কিন্তু তোমাকে এই সোনালী বানানটাই লিখতে হবে। রূপালী ইলিশ, এই যে এখন কিন্তু আর দীর্ঘইকার দিলে হবে না। আমি কি বোঝাতে পেরেছি? জাস্ট এই বিষয়টা মাথায় রাখবে। তো সোজা কথা কোনো শব্দের শেষে আলি আসলে দীর্ঘইকার না দিয়ে হ্রস্বইকার দিবে। এরপরে কি? এই যে এই ৩ টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অঞ্জলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, আমার হলটা ছিল হচ্ছে একেবারে শহীদ মিনারের সবচেয়ে কাছের হল। বুঝতে পারছো? তো ২১শে ফেব্রুয়ারির দিন মোটামুটি সকালে, দুপুরে, বিকালে ওই শহীদ মিনারের আশেপাশেই থাকতাম। তো মানে আমি যে কত মানুষের দেখেছি এরকম যে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্যে শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে সে ফুলের মালা নিয়ে যাচ্ছে, ফুলের তোড়া নিয়ে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো তো তুমি কারো জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে যেয়ে তুমি যদি এই শ্রদ্ধাঞ্জলি বানানটাই ভুল করো, তাহলে সত্যিকার অর্থে সেটা কিরকম দেখা যায়? এটা সত্যিই অনেক বিশ্রী লাগে।
আমি অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময় একাধিক মানুষের এই জিনিসটা দেখেছি এবং ২-১ জনকে আমি ঠিকও করে দিয়েছি। এখন সবাইকে তো ঠিক করা যায় না। দেখা গেল যে কথা প্রসঙ্গে কথা উঠেছে। তাকে একটু সেরকম মানুষ মনে হয়েছে যে বিষয়টা বললে সে হয়তো নেগেটিভ ভাবে নিবে না। আমি তাকে বলেছি যে, "ভাইয়া আসলে বানানটা এরকম না, এরকম একটু নেক্সট টাইম যেটা ঠিক করবেন।" তো আমার কথা হচ্ছে আমরা কেন ভুল করব? পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি যত ধরনের অঞ্জলি রয়েছে, আজকের পর থেকে আমরা মনে রাখবো প্রত্যেকটা অঞ্জলির শেষে হ্রস্বইকার হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেলেন। আর আমরা এসে যদি আজকে এই গীতাঞ্জলি বানানটা ভুল করি, এটা সত্যিই মেনে নেওয়া কষ্টকর। ঠিক আছে? থ্যাংক ইউ। এটার পরে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন শব্দের শেষে যদি আ বলি, তথ্যাবলি, রচনাবলী, পদাবলী, বিষয়াবলী, নিয়মাবলী যত ধরনের আবলী রয়েছে সবগুলো হ্রস্বইকার হবে। সো ইয়াং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যে আলী, অঞ্জলি এবং আবুলের ক্ষেত্রে সব সময় কি হবে? সব সময় হবে হ্রস্বইকার এবং এটা যেন মনে থাকে। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে একবার একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা এখন একটু আমি আপনাদেরকে দিচ্ছি। দেখি আপনারা পারেন কিনা। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি বানানে মাঝে যে যুক্ত বর্ণটা রয়েছে এই যুক্ত বর্ণের মধ্যে কি কি রয়েছে? আবার বলছি গীতাঞ্জলি বানানে মাঝের এই যে যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণের মধ্যে কি রয়েছে? আবির একটা কথা বলছে যে ভাইয়া অনেক কিছু এলজিপি এর মতো লাগছে। আচ্ছা ভাইয়া তুমি বলো তো বানানের ক্ষেত্রে এর বাইরে আর কি বলবো বলো? দেখবা যে মেক্সিমাম কথাই ওই তুমি ক্লাস 9-10 এও বানানে যা পড়ে এসেছো অ্যাডমিশনেও ঠিক তাই। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে একটাই, বাংলা বলো আর ইংলিশ বলো আর যাই বলো, এটা ঘুরে ফিরে দেখবা একই। তুমি এখন অ্যাডমিশনের সময় একটুখানি বেশি পড়বা, এসএসসি, এসএসসি তে হয়তো একটু কম পড়ে আসছো। জাস্ট এটুকু। নাথিং এলস। বুঝতে পারছো? সো এইজন্য ঘুরে ফিরে একই কথায় আসবে। ইভেন এই কথাগুলো তুমি যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, যে কোচিং এ পড়ো, যে প্ল্যাটফর্মে পড়ো, দেখবা বানানে ঘুরে ফিরে সবাই একই কথাই বলছে। কেউ একটু আগে, কেউ একটু পরে। সত্যি এটা। ওকে, সো এই যে একটা প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে যে গীতাঞ্জলি বানানে মাঝের এই যে যুক্ত বর্ণটা রয়েছে এই যুক্ত বর্ণের মধ্যে কি রয়েছে? থ্যাংক ইউ, আমি মোটামুটি ভাবে উত্তর পেয়ে গিয়েছি। আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঞ এবং বর্গীয় জ। মনে থাকবে ঞ এবং বর্গীয় জ হচ্ছে এই যুক্ত বর্ণের মধ্যে রয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো এই বানানটা বা এই প্রশ্নটা মিনিমাম 70 থেকে 80% স্টুডেন্ট এটা ভুল করে এসেছে। কেন ভুল করেছে আমি জানি না। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা একটু খুলে দেখবা, সেখানে স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ নামে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে এবং সেখানে গেলেই তুমি এই বানানটা দেখে যাবে, পেয়ে যাবে বানানটা। একটু মনোযোগ দিয়ে এই জায়গাগুলো পড়তে হবে। আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিশেষ করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা খুব ভালোভাবে পড়বা। নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 কলেজ লেভেলে যে ফার্স্ট পেপার বইটা যেটা আমরা সাহিত্য পাঠ নামে পরিচিত, এই বইটা খুব সুন্দর করে পড়বা। এই দুইটা বই তুমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ে যাও, একটু প্ল্যান্ড ওয়েতে পড়ে যাও। তুমি যদি চান্স না পাও পরে এসে আমার কাছ থেকে বুঝে নিও। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সো এরপরে যে বিষয়টা আমরা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে যেকোনো বানানের শেষে যখন তুমি জীবী দেখবে, আইনজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, শ্রমজীবী, বাবা যত ধরনের জীবী রয়েছে প্রত্যেকটা জীবীর শেষে আমরা সবসময় মনে রাখবো দীর্ঘইকার এবং দীর্ঘইকারই হবে। আজকে যখন শুরুতে আমরা স্যাম্পল কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছে যে নিচের কোন বানানটি শুদ্ধ, এবং সেক্ষেত্রে কিন্তু এই জীবী দিয়ে একটা বানান ছিল এবং সেটা ভুল ছিল।
আমি কি বোঝাতে পারছি? সো আজকের পর থেকে মনে রাখবে যে কোনো জীবী মানে হচ্ছে দীর্ঘইকার। এই যে বুদ্ধিজীবী বানানটা অনেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে এবং অনেকে এটা ভুল করে। আবারও বলছি, শ্রমজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, মৎস্যজীবী, পেশাজীবী যত জীবী আছে রে ভাই, সব দুটোই দীর্ঘইকার হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা আমাদের একটু সুন্দর করে বুঝতে হবে। রেফ এর জন্ম হয়েছে কোথা থেকে বলতো? রেফের জন্ম হয়েছে কিন্তু র থেকে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যদি একটু ভালোভাবে পড়ে থাকবে বা পড়ে যদি থাকো, দেখবে লেখা আছে র এর একটি অনুবর্ণ হলো রেফ। একটু ভালো করে পড়ে যেও, তা না হলে হবে না। র এর একটা অনুবর্ণ কি? রেফ। এবার বলছে এই রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। দ্বিত্ব বলতে কি বোঝায়? দ্বিত্ব বলতে বোঝানো হয় দুইবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, দ্বিত্ব বলতে মূলত বোঝানো হয় দুইবার ব্যবহার করা যাবে না। যেমন কার্তিক। হলে আমার রুমমেট ছিল, খুব কাছের বড় ভাই কার্তিক দাদা। তিনি এখন একটা সরকারি কলেজের সম্মানিত শিক্ষক। তো ওই বানানটা দেখে হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল। খুবই মজার মানুষ, চেহারা একেবারে নায়কের মতো। তো আমরা অনেকে আছি বাংলায় কিন্তু 12 মাসের একটা নাম আছে কিন্তু কার্তিক মাস, এবং এই কার্তিক বানানটা লিখতে যেয়ে কিন্তু আমরা অনেকেই বানানটা ভুল করি। তো এই বানানটা ভুল করা যাবে না। কেন ভুল করা যাবে না বাবা? এই যে দেখো, এই যে রেফ, এই রেফের পরে এই যে তয় তয় রয়েছে, কার্তিক মানে কি? এই যে তয় তয় মানে কি? এর মধ্যে দুইটা ত কিন্তু রয়েছে। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু রেফ রয়েছে এর পরে দুইটা ত না হয়ে যাবে একটা ত। আর এই কারণে বানান হয়ে যাবে এই যে কার্তিক মাস বা নায়ক কার্তিক, যাই হোক, এক্ষেত্রে রেফের পরে দুইটা ত না হয়ে একটা ত হয়ে যাবে কার্তিক। অর্জন, এই যে রেফ, রেফের পরে তুমি এখানে দুইটা বর্গীয় জ দিয়েছো, এটা হবে না। তোমাকে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ সেটা নিতে হবে। অর্থাৎ রেফের পরে ব্যঞ্জন বর্ণ কখনোই দুইবার ব্যবহৃত হবে না, একবারই হবে। এই কারণে এটা হয়েছে। তো যাই হোক, এখানে আরো অনেক এক্সাম্পল আছে, আমি আর বেশি কথা বলছি না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সূর্য বানানে অনেকে রেফের পরে এই যে জফলা দেয়, দেওয়া যাবে না। এই জফলার জন্ম হয়েছে তো এই যে অন্তস্থীয় জ থেকে। তাহলে তুমি যে কোনো একটা ব্যবহার করো। তুমি কিসের জন্য একবারে জ দিচ্ছ, মানে অন্তস্থ জ দিচ্ছ আবার জফলা দিচ্ছ, এটা করা যাবে না। যে কোনো একটা দাও। অর্থাৎ সোজা কথা, রেফের পরে আমরা ব্যঞ্জন বর্ণ একবারই ব্যবহার করব, দুইবার নয়। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। দেখো একটা জিনিস লক্ষ্য করে, তোমরা যখন কিছুদিন আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসলে তখন কিন্তু বাস্তবে 2 নাম্বার প্রশ্নে কিন্তু বানান থেকে প্রশ্ন এসেছিল, তাই না? এবং অনেকে যাদের কাছে বানানটা একটু কঠিন লাগতো, তোমরা কিন্তু ওই বানানের নিয়ম থেকে কিন্তু অনেকে উত্তর করেছো। এবং ওই নিয়মগুলো যখন উত্তর করতে গিয়েছো তখন কিন্তু অনেকেই কিন্তু এই নিয়মগুলো পড়েছো এবং লিখেছো। কিন্তু অনেক সময় তুমি মুখস্থ করেছো, হয়তো ভালোভাবে বোঝোনি, কোনো মতে পড়ে যেয়ে লিখে আসছো। কিন্তু বাস্তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো কিন্তু অনেক সহজ। একবার যদি বোঝা যায়, এটা বারবার পড়া লাগে না। আবির একটা প্রশ্ন করেছো, বাংলা কি ডিইউ তে শর্ট সিলেবাসে আসে? খুব ভালো একটা কথা বলেছো ভাই। দেখো তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা শর্ট সিলেবাসে দিছো আমি জানি, কিন্তু অ্যাডমিশন কিন্তু শর্ট সিলেবাসে পড়লে হবে না।
অ্যাটলিস্ট বাংলার ক্ষেত্রে কথাটা মাথায় ঢুকায় রাখো। আমি অন্য সাবজেক্টের টিচার না, আমি বলতে পারবো না। বাট স্পেশালি ফর দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউ শুড ফোকাস অল দ্য চ্যাপ্টার্স, স্পেশালি ফর বাংলা। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখবা, যে গল্পগুলো সিলেবাসের বহির্ভূত ছিল সেখান থেকে একাধিক প্রশ্ন এসেছে। এবং ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম 5.6 বা 7% স্টুডেন্ট পাস করছে, এর একটাই কিন্তু কারণ এটা, যে বাংলায় এত খারাপ করার মূল কারণই কিন্তু ছিল এটা। হ্যাঁ, এখন আমি কি বলতে পারি? এখন যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার যেটা সিলেবাসে আছে তুমি এটা আগে ফোকাস করো। একেবারে সুন্দর করে পড়ে ফেলো। তারপরে যে বাকিগুলো রয়েছে এটা চোখ বুলিয়ে যাও বা একটু মোটামুটি দেখে যাও। আমি বলছি না যে বাকি যা আছে সব সুন্দর করে পড়ে যাও। বাট মিনিমাম হলো তোমার সবকিছু দেখে যাওয়া উচিত। এটা কিন্তু আমি আবারও বলছি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। এখন যদি ভাইয়া তুমি আমাকে বলো যে বাংলায় ভাইয়া ব্যাকরণের একটা শর্ট সিলেবাস ছিল। আরে ব্যাকরণের আবার কিসের শর্ট সিলেবাস রে ভাই? ব্যাকরণের শর্ট সিলেবাসটাই কি? এই চিন্তাটা আজকের পর থেকে মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি যেটা বলেছি এটা মাথায় রাখতে হবে। যেমন তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী প্রকৃতি প্রত্যয় ছিল না। তোমার যদি অ্যাডমিশন টেস্টে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে, তুমি কি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে যেয়ে বলবা যে আমার সিলেবাসে ছিল না, আপনি কেন দিয়েছেন? জীবনেও বলতে পারবো না। তোমার কথা কে শুনবে? তো আমার কথা আমি কিসের জন্য রিস্কে যাবো রে ভাই? আমি সবই কম বেশি পড়ে যাব। তারপরে যদি সিলেবাসের মধ্যে আসে খুব ভালো। আর যদি ২-১ টা বাইরের থেকে আসে আমি যেন এটলিস্ট উত্তর করতে পারি। আমি কি বোঝাতে পারছি কিনা তোমাদেরকে? আমি জানি যে তোমরা অনেকে হয়তো আমার এই কথাটা নিতে পারছো না। বাট সত্যি কথা বলতে যেটা বাস্তবসম্মত কথা আমি সেটাই বলছি। হুম? এখন আমার কথা একটু তিতা লাগলেও ২ দিন পরে দেখবা আমার কথাটাই তোমার মিষ্টি লাগছে। একটু কষ্ট করে পড়ে যাও সব, কোনো সমস্যা নেই। আরেকটা কথা তোমরা তো ইতিমধ্যে জানতে পেরেছো, দেখো বাংলায় কিন্তু শুধু এমসিকিউ টাইপের কোশ্চেনই আজকাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। বাংলা থেকে কিন্তু লিখিত প্রশ্ন হচ্ছে। তো তুমি যদি সেখানেও শর্ট সিলেবাস করতে যাও ভাই, বিশ্বাস করো তাহলে কিন্তু আরো মহা বিপদে পড়তে হবে। যে প্যাটার্ন থেকে কোশ্চেন হয়েছে তুমি জাস্ট ওই প্যাটার্ন গুলো দেখে যাও। আর কিচ্ছু লাগবে না। এট লিস্ট সেটাগুলো তো দেখে যাও। ওকে? থ্যাংক ইউ। তো এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কিংবদন্তি বানান, রচনাবলী বানান, শ্রেণী বানান, সূচিপত্র বানান আমরা অনেক সময় দীর্ঘইকার ব্যবহার করি, কিন্তু বাস্তবে দীর্ঘইকার দেওয়া উচিত না। এখন আমি যদি একবারে ভুল বলি এটা বলাটা অনুচিত হবে। আমরা এখন থেকে চেষ্টা করব দীর্ঘইকার না প্রয়োগ করে আমরা হ্রস্বইকার দেওয়ার। মনে থাকবে? থ্যাংক ইউ। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমি এইটার সাথে একটু রিলেট করে বুঝিয়ে দিচ্ছি। মূল শব্দের সাথে যদি দীর্ঘইকার থাকে, খুবই মনোযোগ দিয়ে শোনো। কিছুদিন আগে ইন্টারমিডিয়েট পড়ে আসছো এবং এখান থেকে কিন্তু অনেকবার তোমরা দেখেছো বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। সো আমার কথা হচ্ছে বোর্ডে যেখান থেকে বারবার প্রশ্ন এসেছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। যেমন বিগত বছরের ইন্টারমিডিয়েটের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমরা দেখেছো প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, প্রাণীকুল শতবার প্রশ্ন আসছে গত ১০ বছরে বিভিন্ন বোর্ডে। আমি কিন্তু এটা জানি এবং আমি জানি তোমরাও জানো। তো আমার কথা হচ্ছে সেই বানানটা তোমার পরীক্ষা আসতেই পারে অ্যাডমিশনে। অসম্ভব কিছু না। তো আজকে আমরা এই নিয়ম মুখস্থ না করে আমরা একটা জিনিস একটু বুঝি যে মূল শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, মন্ত্রী বানানের শেষে দীর্ঘইকার আছে, মনোযোগী বানানের শেষে দীর্ঘইকার আছে, প্রাণী বানানের শেষে দীর্ঘইকার আছে, যে কোনো বানানের শেষে দীর্ঘইকার রয়েছে এবং ওই বানানের পরে অর্থাৎ দীর্ঘইকার যুক্ত বানানের পরে যদি তয়ে বফলা, তয়াকারে তা, জগৎ, কুল, সমূহ, নি, বিদ্যা ইত্যাদি যুক্ত হয়, তাহলে তখন সেটা হয়ে যাবে, অর্থাৎ মূল বানানে দীর্ঘইকার থেকে তখন হয়ে যাবে হ্রস্বইকার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ স্লাইড এটা। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন।
মূল বানানে মন্ত্রী বানানে কিন্তু দীর্ঘইকার ছিল, কিন্তু যখন আমি তয়ে বফলা যোগ করেছি তখন হয়ে গেছে মন্ত্রিত্ব এবং দীর্ঘইকার থেকে হয়ে গেছে তখন হ্রস্বইকার। মনোযোগী সহযোগী ছিল দীর্ঘইকার, যখন তা যুক্ত করেছি হয়ে গেছে মনোযোগিতা সহযোগিতা, হয়ে গেছে কিন্তু হ্রস্বইকার। প্রাণী জগৎ, প্রাণীকুল, প্রাণীবিদ্যা সবকিছু দীর্ঘইকার ছিল, কিন্তু যখন আমি জগৎ যোগ করেছি তখন কিন্তু হয়ে যাবে হ্রস্বইকার। এই যে দেখেন সুন্দর করে বানানটা এখানে ভুল ছিল, আমি ঠিক করে দিচ্ছি। ক্লিয়ার? নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। অভিমানী, আমার উপরে রাগ করেছেন কোনো সমস্যা নেই, কিন্তু অভিমানী একাকী, দেখেন সবগুলোর শেষে কিন্তু দীর্ঘইকার রয়েছে। এবার আপনি এটার সাথে নি যোগ করে দিয়েন, তখন কিন্তু হয়ে যাবে অভিমানিনী। সে অভিমানিনী। এই যে দেখেন অভিমানিনী একাকিনী, দেখেন দীর্ঘইকার থেকে কিন্তু হয়ে গেছে হ্রস্বইকার, মাথায় যেন থাকে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখানে আর বেশি কথা বলার কিছু নাই, আপনারা কম বেশি বুঝতে পেরেছেন, আর এখানে না বোঝার কিছু নাই, এটা এমনি পারবেন। হুম, সো এটা যেন মাথায় থাকে। এরপরে আমরা যেটা মনে রাখবো যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। তো এখানে এক্সাম্পল গুলো একটু উল্টায় পাল্টায় গিয়েছে, এটা আমি দুইটা জিনিস একসাথে বুঝিয়ে দিব বিধায় আমি এখানে নিয়ে এসেছি এক্সাম্পলটা বা স্লাইডটা। আমরা অনেকেই আছি ছোটবেলার থেকে আমাদের একটা বাজে অভ্যাস। কেমন বাজে অভ্যাস? আমরা কোনো কিছু একটা লিখতে যাচ্ছি, লেখার শেষে আমরা বলি যেমন, আমরা বলি যথা তথা, আমরা বলি প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত, মানে যত যাই আছে শেষে এই যে বড় বড় দুইটা রসগোল্লা বসায় দিই, দেই কিনা? নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনি জীবনে এই আকাম অনেকবার করছেন, আজকের পর থেকে আর করা যাবে না। অর্থাৎ কোন শব্দের শেষে আপনি আজকের পর থেকে আর বিসর্গ ব্যবহার করবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। যা হয় হবে, কিন্তু আপনি ব্যবহার করবেন না। যেমন আপনি কিছু একটা প্যারাগ্রাফ লিখছেন বা মনে করেন সামাজিক বিজ্ঞান বা কোনো একটা রচনা লিখছেন বা কোনো একটা জায়গায়, আপনি মনে করেন কথার কথা আপনি বললেন বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে, এই সমস্যা সেই সমস্যা রয়েছে, এটা সেটা এই যেমন ডট 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 ডট, আপনি যেমনের পরে খুব সুন্দর করে 10 টাকা দামে দুইটা রসগোল্লা বসায় দিয়ে আসেন। এটা করা যাবে না। অর্থাৎ শব্দের শেষে আজকের পর থেকে কোনোভাবেই আর বিসর্গ প্রয়োগ করবেন না। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে শব্দের শেষে তো হয় না, এটা আমরা জানলাম। পাশাপাশি আমরা আরেকটা বিষয় মনে রাখবো, এরকম অনেক বানান আছে যে সকল বানানের মাঝে আপনি কিন্তু বিসর্গ দেন। আমি বলছি না সকল বানানের দুঃখিত, সকল বানানের মাঝে বিসর্গ হবে, এটা কিন্তু বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি কিছু বানান আছে কখনোই আপনি এটার মাঝে বিসর্গ দিবেন না। যেমন অনেকেই ইতোমধ্যে বানানের মাঝে বিসর্গ দেয়, মনোহর, মনোপুত বানানের, মনোগত বানানের মাঝে বিসর্গ দেয়। এটা কিন্তু করা যাবে না। এখন তাই বলে আপনি জীবনে অনেক দুঃখ পেয়েছেন, ধরে নিচ্ছি আপনি দুঃখ বানানে দয়ের পরে যদি বিসর্গ না দেন, তাহলে কিন্তু আপনার আর কোনো দুঃখের সীমা থাকবে না। বোঝা গেছে? অর্থাৎ দুঃখ বানানে আপনি বিসর্গ দেন, কোনো সমস্যা নেই। এরকম হাজার বানান আছে যার মাঝে বিসর্গ হবে। কিন্তু দয়া করে ইতোমধ্যে, মনোগত, মনোহর এই সকল বানানে মাঝে বিসর্গ দিবেন না। ইজ ইট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ।
বিদেশি শব্দের ক্ষেত্রে কখনোই আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রুল ফর ইউ। আপনারা সবাই জানেন যে আজকে আমরা যে আমাদের মায়ের ভাষা, মাতৃভাষায় কথা বলছি, এই যে বাংলা ভাষায় আমরা আজ কথা বলছি, এই বাংলা ভাষাই কিন্তু পৃথিবীর বিভিন্ন এলাকার ভাষা, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এসে কিন্তু আজকে বাংলা ভাষা একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। সেটা হতে পারে আরবি, হতে পারে ফার্সি, হতে পারে ফরাসি, হতে পারে পর্তুগিজ, হতে পারে হিন্দি, হতে পারে উর্দু। যে কোনো ভাষাভাষী এলাকার মানুষের ভাষা কিন্তু বাংলা ভাষা একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এটা লিখতে যাচ্ছেন, অর্থাৎ কোনো বিদেশি ভাষা যখন কোনো বাস্তবে লিখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি মনের ভুলেও মূর্ধন্য ষ এবং মূর্ধন্য, এই মূর্ধন্য ষ এবং মূর্ধন্য মনের ভুলেও আপনি ব্যবহার করতে যাবেন না। যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করেন আপনার উত্তর হবে, তবে 100% ভুল হবে। বারবার বলছি যে হবে, তবে ভুল হবে কিন্তু। যেমন পোশাক একটা শব্দ, এটা বিদেশি শব্দ, ফার্সি শব্দ। আপনি বিদেশি ভাষা থেকে আগত শব্দ বলে আপনি মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে তালব্য ষ। বেহেস্ত, মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে তালব্য ষ। জিনিস, আপনি মূর্ধন্য ষ ব্যবহার করবেন না, আপনি দন্ত ষ অথবা তালব্য ষ ব্যবহার করবেন। তবে সাধারণত জিনিস বানানটা দন্ত ষই পারফেক্ট। একইভাবে একটু পরে আমি যখন নত্ববিধান এবং সত্যবিধান নিয়ে কথা বলবো, আমি আরো একটু দেখিয়ে দিব যে বিদেশি বানানের ক্ষেত্রে, আবারও বলছি, কোথাও আপনি মূর্ধন্য ষ বা মূর্ধন্য ব্যবহার করবেন না। যেমন মনে করেন রাস্তাঘাটে চলতে যেয়ে আপনি দেখবেন, একটু চোখ কান খোলা রাখতে হয়, তাহলে অনেক কিছুই জানা যায়। আমি আমার জীবনের অনেক বানান শিখেছি, দেখা গেল রাস্তাঘাটে চলতে ফিরতে যেয়ে এই যে একটু এদিক ওদিক তাকালাম, দেখলাম ওই বানানটা ভুল। যেমন ফটোস্ট্যাট, দেখবেন বেশিরভাগ ফটোকপির দোকানে বা ফটোস্ট্যাটের দোকানে ফটোস্ট্যাট বানানটা ভুল থাকে। মূর্ধন্য ষয় টয় তারপরে জখলা দেয়, হবে না। অনেক স্টেশনে দেখবেন স্টেশন বানানে লেখা মূর্ধন্য ষ, 100% ভুল। স্ট্রিট বানান লিখে রেখেছে মূর্ধন্য ষ, হবে না। গ্রিন বানান লিখেছে মূর্ধন্য, স্টেডিয়াম বানানে লিখে রেখেছে মূর্ধন্য ষ, হবে না। কেন হবে না? কারণ এগুলো তো ভাই ইংরেজি ভাষা, অর্থাৎ বিদেশি ভাষা থেকে আগত শব্দ। এই শব্দে আমি কিসের জন্য মূর্ধন্য ষ বা মূর্ধন্য ব্যবহার করতে যাব? এটলিস্ট এই দুইটার বাইরে যা আছে সেটা ব্যবহার করবে। এখন কোনটা হবে সেটা পরিস্থিতি বলে দিবে, বাট এটলিস্ট আমি এই দুইটা যেন ব্যবহার না করি। ওকে, থ্যাঙ্কস। তো চলুন তাহলে, এতক্ষণ অনেক কথা হয়ে গেল। এখন চলুন আপনাদেরকে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন একটু সমাধান করি আমরা কয়েকজন মিলে। তারপরে আমি আরো কিছু নিয়মের মাধ্যমে বিষয়গুলো সামনের দিকে আরেকটু আগাবো। চলুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আসা এই প্রশ্নটা একটু আমরা উত্তর করি। নিচের কোনটি শুদ্ধ বানান? সবাই কাইন্ডলি একটু উত্তর করবেন প্লিজ। হারি আপ। সবাই প্লিজ, উত্তর না হলে তাতে কিছুই যায় আসে না ভাই। আজকে তো আসলে আমরা উত্তর করার জন্য এখানে দাঁড়াইনি। আজকে আমরা জাস্ট নিজেকে একটু অ্যানালাইসিস করছি যে বানানে যে আমি ভাবতাম এতদিন আমি একাই 100, আসলে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো কেমন, দেখি আমি পারি কিনা। অ্যাট লিস্ট ইউ শুড ট্রাই ইউর লেভেল বেস্ট। থ্যাংক ইউ, আমি মোটামুটিভাবে উত্তর পেয়ে গিয়েছি। কোনটি শুদ্ধ বানান? আসলে একেবারে পারফেক্ট উত্তর হচ্ছে এখানে মৃত্যুত্তর, মানে মৃত্যুর পরবর্তী যে সময়টা সেটাকে মৃত্যুত্তর বলা হয়। আপনারা অনেকেই উত্তর করেছেন ক নাম্বার। আমরা উচ্চারণ করি বাঞ্ছনীয়। বিশ্বাস করেন ভাইয়ারা, উচ্চারণ ভুল করি বিধায় আমরা ভুল লিখি। আসলে শব্দটা হচ্ছে বাঞ্ছনীয়। ইয় ছ হবে, ইয় চ হবে না। এটা হচ্ছে ইয় চ, কিন্তু আসলে হবে ইয় ছ। বাঞ্ছনীয় মানে কি? যেটা মেনে গুনে চলা উচিত।
আর যেটা আপনি আসলে বাস্তবে মেনে গুনে চলেন না। যাই হোক, আপনার কথায় পরে আসি। পরবর্তী প্রশ্নটা। এই প্রশ্নটা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যদি বলি বিগত ১০ বছরে অন্তত ২০ থেকে ৩০ বার আসছে। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত স্বায়ত্তশাসন বানানটা গত ১০ বছরে অন্তত ৫০ বার আসছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। দেখি কে, কে উত্তর করতে পারো। আজকে যে যেটা উত্তর করতে পারবো আমি তার ঠিকানা একটা চকলেট পাঠিয়ে দেব। প্লিজ দেখা যাবে কে, কে পারো। সবাই উত্তর করো। স্বায়ত্তশাসনের ইংরেজি কিন্তু অটোনোমাস। এই বানানটাও কিন্তু ইংরেজিতে মানে ইংরেজি স্পেলিং এর ক্ষেত্রে এই বানানটা অনেকবার আসছে। ঠিক আছে? ওকে, আমি মোটামুটিভাবে উত্তর পেয়ে গিয়েছি এবং যারা মোটামুটিভাবে উত্তর করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার উত্তর কিন্তু মোটামুটি ঠিকই হয়েছে। কনগ্রেটস অ্যান্ড থ্যাংকস অল। স্বায়ত্তশাসন বানান মূলত ক নাম্বারটাই হবে। আর আপনারা যে যাই উত্তর করেছেন সবই ভুল। এই কিছুদিন আগে যখন ইন্টার পরীক্ষা দিয়ে আসছো, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই বানানটা আসছে না? তাহলে আমার কথা হচ্ছে তোমার অ্যাডমিশনে যে কেন ভুল হবে রে ভাই? একই তো জিনিস রে ভাইয়া। তুমি ক্লাস 1 এ থাকতে একটা বানান শিখেছিলে। এখন ক্লাস 12 এ এসে তোমার কি সেই বানানটা কি কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে? হয়নি তো, একই জিনিস। এইজন্য আমি সবসময় বলি যে ভাইয়া যেভাবেই পারো বাংলাটা এমনভাবে পড়বা যেন একবারই জীবনে পড়া হয়। বারবার কিসের জন্য পড়তে যাবা? বিশ্বাস করো আমি একটা সত্যি কথা বলি। আমি ক্লাস 9-10 এ থাকা অবস্থায় বাংলা ব্যাকরণ যা পড়েছি, তার পরবর্তীতে জীবনে কোনোদিন এসে আমার আর ওইভাবে পড়া লাগেনি। কেননা ঘুরে ফিরে তো একই কথা। ও কি পড়ব? যেমন এখানে কোন বানানটা সঠিক? এটা আমি শিখছি মনে করো কথার কথা ক্লাস 1 বা 2 বা 2 বা 3 তে বা ধরে নিচ্ছি ক্লাস 5 এ। তাহলে সেটাই এখনো এসে তো একই জিনিসই আছে। এখানে পরিবর্তনের কিছু নাই। থ্যাংক ইউ। এখানে সঠিক বানান হচ্ছে প্রজ্জ্বল। আর আপনি যা দেখছেন সবগুলো ভুল। আপনি হয়তো বলতে পারেন যে ভাই কৃপণতা শব্দটা ঠিক না। 100% ভুল। শব্দটা হচ্ছে কার্পণ্য বা কৃপণ। আর আপনি যে বলেন ওরে বাবা তার কি কৃপণতা। দেখলে অবাক লাগে। তো বলা যাবে না। ঠিক আছে? আর আমরা কেউ কৃপণ হব না। ঠিক আছে? আমরা মিতব্যয়ী হব। আমরা কখনোই অপব্যয় করব না। তবে আ কৃপণতা কিন্তু গ্রহণযোগ্য না। তাই না? এটা সত্যি অনেক, অনেক, অনেক বেশি খারাপ। ঠিক আছে? আমরা মিতব্যয়ী হব। কেননা আমাদের মিতব্যয়ী হতে হবে। কিন্তু তার মানে এই নয় যে না খেয়ে না পড়ে নিজের আত্মাকে কষ্ট দিয়ে আমরা কিছু করব। দিস ইস নট টোটালি ফেয়ার। ওকে? থ্যাংক ইউ। এরপরে কি? হস চিহ্ন আমরা এবার তাহলে কয়েকটা প্রশ্ন দেখলাম। এবার তাহলে চলো আমরা আরো কয়েকটা নিয়মের মাধ্যমে আরো কিছু বানান ঠিক করে নিই। তারপরে আমরা আস্তে, আস্তে কিছুক্ষণ পরে ক্লাসটা শেষ করে দিব। কারণ অনেক রাত হয়ে গেছে। আমি বুঝতে পারছি। আমার মনে হয় আর বেশিক্ষণ দরকারও নেই। তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখে নিই। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা প্রশ্ন করে যে, "ভাইয়া এই যে একটা শব্দের শেষে এই যে এক খোঁচা, এইটা কি করা যায়? এ তো এক মহা ঝামেলা। কোথায় খোঁচা দিব আর কোথায় খোঁচা দিব না? এই খোঁচাখুচি নিয়ে চিন্তা ভাবনা করতে, করতে জীবন শেষ।" ভাই আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। যদি উচ্চারণ থেকে কোনো প্রশ্ন আসে তাহলে খোঁচাখুচি একটু দিও। তাই ছাড়া আর কোনো জায়গায় আপাতত তোমার খোঁচাখুচি দেওয়ার দরকার নাই। ভাই তুমি এমনি একটা বানান কি হবে সেটাই পারছো না, ধরে নিচ্ছি কথার কথা। সেখানে তুমি এই হস চিহ্ন, খোঁচাখুচি চিহ্ন এগুলো কখন দিবা? এত ভালো দরকার নাই তো রে ভাই। এই যে বানানের শেষে আমরা অনেক সময় হস চিহ্ন দিই। আজকের পর থেকে আর দিব না। কেন দিব না জানার দরকার নেই। দিব না বাদ। কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। এরপরে কি? এই আরেকটা ভয়াবহ জিনিস। পোলাপান কি? বাবারে! ২ জন। সেদিন দুজনে দুনে ছিল বনে। ফুলদরে, ফুলডোরে বাঁধা হলো না। কি সুন্দর রবীন্দ্রনাথের গান। এইবার এই ২ জন লিখতে যেয়ে রবীন্দ্রনাথ যদি ২ এর উপরে এই ঊর্ধ্বকমা ব্যবহার করেও থাকে, আপনার দরকার নাই রে ভাই। রবীন্দ্রনাথ ব্যবহার করছে ওটা ওই আমল পর্যন্ত ঠিক ছিল। আপনি এখন জেন জি। আপনি এখন এই যুগের।
100 একজন মানুষ। সো আপনার দয়া করে এই ঊর্ধ্ব কমা এখন ব্যবহার করার দরকার নাই। আপনি এগুলো ভুলে যান। আপনি দুজন ওইভাবে না লিখে আপনি এইভাবে লিখে ফেলেন। কোনো সমস্যা নেই। কেউ কিছু বলবে না আপনাকে। বলে, চাল, আল যাই করেন, যা খুশি করেন আপনি ঊর্ধ্ব কমাটা আজকের পর থেকে মাথার থেকে পুরোটাই ঝেড়ে ফেলেন। ওকে? থ্যাংক ইউ। ওকে, এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সমাসবদ্ধ শব্দগুলো আমরা চেষ্টা করব সবসময় একসাথে লেখার। খুবই ইম্পোর্টেন্ট কথা কিন্তু মাথায় রাখো। আমি আজকের ক্লাসে সমাস নিয়ে আলোচনা করছি না। তোমরা যারা আমাদের শিখতে ইতিপূর্বে ছিলে, লক্ষ্য GPA 5 যে কোর্সটা আমরা নিয়েছিলাম তোমাদের, মনে করে দেখো আমি কিন্তু ২ টা ক্লাসে ২ ঘন্টায় কিন্তু সমাস একেবারেই পানির মতো সোজা করে দিয়েছি। যতদূর পেরেছি আরকি। আমি বলছি না তোমরা সবকিছু বুঝেছো। বাট আমার মনে হয় আমার সমাস ক্লাসটা করার পরে তোমাদের অনেকটাই সহজ হয়ে গেছে। এখন অ্যাডমিশন টেস্টে সমাস থেকে 100% একটা কোয়েশ্চেন থাকবে, এটা তুমি কনফার্ম থাকো। কিন্তু আজকে বানানের ক্ষেত্রে আমরা সমাস নিয়ে ছোট্ট একটা জায়গায় একটু আলোচনা করি, সেটা একটু মাথায় রাখো। তুমি দেখবা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তুমি যে সমাসটা প্র্যাকটিস করে এসেছো, খেয়াল করে দেখবা তোমার কিন্তু কি হতো? একটা মূল শব্দ দেওয়া হতো, সেই শব্দটার তুমি একটা ব্যাস বাক্য করতে, তারপরে সমাসের নামটা লিখতে। ইজ ইট রাইট? আই নো দ্যাট ইট ইজ টোটালি রাইট। বাস্তবে এটাই তুমি করে আসছো। ওকে? থ্যাংক ইউ। এখন আমার কথা হচ্ছে যখন ওই যে মূল শব্দটা, যে শব্দটা তুমি ব্যাস বাক্য করেছিলে, সমাসের নাম লিখেছিলে, এই মূল শব্দটাকে দয়া করে ভেঙে, ভেঙে লিখবে না। যেমন আমি বললাম কথার কথা একটা শব্দ নীল পদ্ম। নীল যে পদ্ম, কর্মধারয় সমাস। তাহলে নীল পদ্ম মূল শব্দটাকে আমার নীল এক জায়গায়, পদ্ম এক জায়গায় লেখার দরকার নাই। একসাথে লিখলাম। পিতা পুত্র, আমার পিতাকে পুত্রকে আলাদা করার কোনো দরকার নাই রে ভাই। এত আলাদা হয়ে কি হবে? দুজন একসাথে থাক না, এইটুকু জীবন। এত পেইন নিয়ে কি হবে? সংবাদপত্র আলাদা করার দরকার নেই, একসাথে করে রাখ। অর্থাৎ সমাসবদ্ধ শব্দগুলো সব সময় একসাথে বলবে। মিস্টার আবির একটা প্রশ্ন করেছেন, সমাস না পারলে কি অ্যাডমিশনে প্রবলেম হবে? একেবারেই প্রবলেম নাই রে ভাই। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খ ইউনিটে বাংলা থেকে এমসিকিউ আসবে 15টা। সেখান থেকে আমি যদি ধরে নিই সমাস থেকে একটা প্রশ্ন আসবে, এটা না পারলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এরপরেও 14টা প্রশ্ন কিন্তু থাকে। পাস মার্কের জন্য তোমার পেতে হবে মাত্র 5। আমার মনে হয় এই একটা প্রশ্ন বাদ দিলে ওতে কিছু যায় আসে না। আই এম সরি টু সে, তোমাকে অনেকেই বলবে এই সমাস পড়ে যা, 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 যা। আমার কথা হচ্ছে ভাই পারলে ভালো। কিন্তু তার মানে এই না যে আমি সমাস পারি না বলে আমি কোনো ভার্সিটিতে চান্স পাবো না। ভাই এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো প্লিজ। তুমি একটা বা দুইটা টপিক কম পারতেই পারো। একটা দুইটা চ্যাপ্টারে তোমার সমস্যা থাকতেই পারে। তার মানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খারাপ করবে, এটা কোন ধরনের কথা? কেন এই 14টার মধ্যে তুমি 10 পাও, আমি কথা দিচ্ছি তুমি যদি 10 থেকে 11 পাও, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেরিট পজিশন যদি এভারেজ এইরকম মার্কস তুমি রাখতে পারো, 500 থেকে 700 মধ্যে চলে আসবে। 15 মধ্যে 10 পাওয়া মানে কত পার্সেন্টেজ একটু হিসাব করে দেখো। ইংলিশে 15 মধ্যে 10 পাও, জিকে তে 60 মধ্যে 40-45 পাও। তোমার যদি মেরিট পজিশন 500 মধ্যে না আসে, তখন তুমি আমার কাছ থেকে এসে বুঝে যেও যে ভাইয়া আপনি তো বলেছিলেন, এখন তো আমার কিছুই হইল। 100% গ্যারান্টি তুমি চান্স পাবো। 100% গ্যারান্টি। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ। মুস্তাক একটা প্রশ্ন করছে, ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে সায়েন্সেও থাকে। 100% থাকবে। আমি আজকে ক্লাসের শুরুতে বলছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ইউনিটেই পরীক্ষা দিতে যাবা, 2টা 5টা 10টা প্রশ্ন থাকেই বাংলা থেকে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, 5টা প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যায় 2টা প্রশ্ন আসছে বানান থেকে। খুব অবাক লাগে যখন প্রশ্নটা দেখি। যাই হোক, এই জন্য আমরা বানান নিয়ে তো কথা বলছিলাম। থ্যাংক ইউ। এরপরে আমরা দীর্ঘদিনের একটা কনফিউশন এখন ক্লিয়ার করব যে আসলে ভাইয়া এইটা কি আসলে, আর এইটা কি আসলে।
পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন আর এই সান্য বানান লিখতে যেয়ে তো আসলে জীবন শেষ। আসলে কি হবে? দেখো এত কথার কিছু নাই। তুমি ১ম এ যে বিষয়টা মাথায় রাখবা, অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে মধ্যাহ্ন বানানে, আমি কিন্তু উচ্চারণটা এইমাত্র ভুল করলাম। আসলে উচ্চারণটা কিন্তু মধ্যাহ্ন। ঠিক আছে? এগুলো উচ্চারণ শেষ হবে হো। তো যাই হোক আমরা এই মুহূর্তে উচ্চারণের যেহেতু ক্লাস না, উচ্চারণ নিয়ে বেশি কথা বলছি না। মধ্যাহ্ন, অপরাহ্ন বানানে অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম যে অপরাহ্ন বানানে বা মধ্যাহ্ন বানানে এই যুক্ত বর্ণটার মধ্যে কি, কি আছে? এই যুক্ত বর্ণটার মধ্যে কি, কি আছে? এইটা অনেকবার এসেছে। অনেকবার। বিশ্বাস করুন। তাহলে আমার কথা হচ্ছে ভাই আমি বানান পারি না সমস্যা নাই। কিন্তু ভাইয়া যে টেকনিকটা এখন শিখিয়ে দিচ্ছে, এই যে হয়ের ঠিক পেটের মাঝ বরাবর যে খোঁচাটা রয়েছে এটার নাম হচ্ছে দন্তন্য। অর্থাৎ আমি যদি বলি হয়ের ঠিক মাঝে যে খোঁচাখুচিটা রয়েছে এটার নাম হচ্ছে দন্তন্য। আর হ এর ঠিক নিচে যে খোঁচাটা রয়েছে এটার নাম হচ্ছে মূর্ধন্য। তাহলে আপনি বানান কেন পারবেন না? আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে যে এই যুক্ত বর্ণের মধ্যে এইটা কি? এইটা কি? একেবারে শর্টকাট। হয়ের মাঝে থাকলে দন্তন্য, হয়ের নিচে থাকলে মূর্ধন্য। শেষ। ক্লিয়ার? এটা একটা কথা বলে দিলাম। আর আপনি আজকের পর থেকে তাহলে এটা এভাবে মাথায় রাখতে পারেন যে পূর্বাহ্ন বানানে দন্তন্য, মূর্ধন্য বানানে দুঃখিত, পূর্বাহ্ন বানানে মূর্ধন্য, মধ্যাহ্ন বানানে দন্তন্য, অপরাহ্ন বানানে হচ্ছে দন্তন্য এবং সায়াহ্ন বানানে কি? একেবারেই দন্তন্য। এবং অনেকেই কিন্তু এইগুলোর অর্থ জানেন না। আমি কিন্তু এটার পাশে কিন্তু অর্থ লিখে দিয়েছি। পূর্বাহ্ন মানে হচ্ছে একেবারেই ভোরবেলা, সকালে সূর্য ওঠার আগের যে সময়, সেটাই হচ্ছে পূর্বাহ্ন। মধ্যাহ্ন মানে তো জানেন, মানুষ বলে না মধ্যাহ্ন ভোজ? এই যে দুপুরে আমরা গাপুস-গুপুস করে খাই, দুপুরবেলা। অপরাহ্ন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মানে কিন্তু আবার এমন সন্ধ্যা না একেবারে ঘোর সন্ধ্যা। ঠিক আছে? একটু বলাটা ভুল হলো। অপরাহ্ন মানে হচ্ছে এই যে একেবারে সূর্য ডোবার আগের যে সময় ওইটা হচ্ছে অপরাহ্ন। আর সূর্য ডোবার পরের যে সময়টা সেটা হচ্ছে গোধূলি লগ্ন বা একেবারে শেষ বেলা, যেটাকে বলা হয় শেষ বেলা, সায়াহ্ন। জীবন সায়াহ্নে চলে এসেছি। তার মানে হচ্ছে জীবনের শেষ বেলায় চলে এসেছি। আবির প্রশ্ন করছে ভাই রিটেন কি আসে? বাবা রিটেন নিয়ে কথা হবে। অ্যাডমিশন টেস্টে যখন ক্লাসগুলো নিব রিটেন নিয়ে অনেক ডিটেইলস কথা বলবো। গত বছর রিটেনে যা পড়িয়ে দিয়েছি বড় একটা অংশই পরীক্ষায় আসছে। হুবহু আসেনি, আশপাশ দিয়ে চলে আসছে। ঠিক আছে? সো এটা ক্লাসে কিছু কথা রেখে দিই। সব কথা যদি এখন বলে ফেলি তাহলে তো সব শেষ। ঠিক আছে? এই আমি যেটুকু বলছি বানান নিয়ে আপাতত এটাই রাখো মাথার মধ্যে। তবে হ্যাঁ, আবির একটা কথা বলি যে রিটেনে দেখো গত কয়েক বছর তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এনালাইসিস করো তুমি দেখবা যে আ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে একটা ট্রান্সলেশন বা অনুবাদ থেকে প্রশ্ন আসে। তারপর অনেক সময় প্রশ্ন এসেছে সারাংশ সারমর্ম থেকে। একটা ছোট অনুচ্ছেদ লিখতে দেয়। এই ঘুরে ফিরে এর মধ্যেই থাকে। বুঝতে পেরেছ? গত বছর আমরা ১ম বারের মতো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে যেটা করেছে, অনেকটা সৃজনশীলের মতো একটা প্রশ্ন বা একটা উদ্দীপক দিয়েছে এবং সেটার উপর ভিত্তি করে ৫ টা প্রশ্ন দেওয়া হয়েছে। ৫ গুণ ২ অর্থাৎ ১০ নাম্বার ছিল। বাট ডোন্ট থিংক দ্যাট গত বছর এটা আসছে তার মানে তোমার সময় এটা আসবে। কিন্তু অ্যাবসোলিউট যেখান থেকে বিগত ৫-৭ বছরে প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই জায়গাগুলো অবশ্যই তোমার টাচ করা উচিত। ক্লিয়ার? থ্যাংকস। তাহলে আমার মনে হয় মূর্ধন্য এবং দন্তন্য এইটা নিয়ে আর কোন কনফিউশন এখান থেকে থাকা উচিত না। ওকে? কিছু বানান আছে, এই বানানগুলো আপনারা দয়া করে একটু দেখে যান। পরিনির্বার, নির্নিমেষ, প্রনষ্ট, পরিবহন। আমরা অনেক সময় এগুলো ভুল করি। যেমন পরিবহন বানান কি হবে? অনেক ট্রাকের গায়ে দেখবেন এমুক পরিবহন, অমুক পরিবহন মূর্ধন্য লেখা। 100% ভুল। নির্নিমেষ বানানটা
অ্যাডমিশন টেস্টে যতটা না এসেছে তার থেকে বিসিএস বা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধু যে বিসিএস পরীক্ষা নিয়ে নিমের বানান এসেছে তা না, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, কিছুদিন পরেই তোমরা ফেস করবা, সেখানে এসেছে। এগুলো একটু দেখে যেও। ওকে, সো আমার মনে হয় এটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই। আমরা এখানে দেখো একটা বিষয় আমি একটু দেখিয়েছি তোমাদেরকে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ যে বইটা তোমরা পড়ে এসেছো, এই বইয়ের আগের যে বইটা ছিল মুনির চৌধুরী স্যারের বইটা, আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিশেষ করে একবার হলেও ওই বইটা পড়ে যাবা। তুমি বলতে পারো যে ভাই আমার কাছে তো বইটা নাই। ভাই বই কালেক্ট করা কোনো ব্যাপার না, পুরনো যে কোনো একটা বইয়ের দোকানে যাও, 100% বইটা পাবা। তোমার অনেক বড় বড় ভাই ব্রাদার বলবে পড়ার দরকার নাই, আমি রিকোয়েস্ট করছি একবার হলেও পড়ে যাবা। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি জানি কোথা থেকে প্রশ্ন আসতে পারে আর কোথা থেকে পারে না। আমি তো তোমাকে একবারও বলিনি ভাই তুমি এই একেবারে সর্বশেষ এডিশনের বইটা পড়ো না, তুমি এটা অবশ্যই 90% বেশি সময় ফোকাস করো, বা 10%-এর জন্য হলো পুরোনো বইটা পড়ে যেতে হবে। এখন তুমি আমার কথা না শুনলে আমার কিছু করার নেই, বাট দিস ইজ মাই রিকোয়েস্ট অর সাজেশন ফর ইউ। তো নবম দশম শ্রেণী ব্যাকরণ বইটা পড়তে যেয়ে দেখবা নত্ব এবং সত্যবিধানের ওখানে এইরকম একটা ছোট্ট ছন্দ আকারে একটা বিষয় দেওয়া হয়েছে যে এই সকল বানানের ক্ষেত্রে মূর্ধন্য বসে। এখান থেকে একাধিকবার বানান এসেছে নিচের কোন বানানটি শুদ্ধ, যেমন কণিকা বানানটা কি, কল্যাণ বানানটা কি, বিপণী মানে কি, আপন মানে কি, পানি বলতে কি বোঝানো হচ্ছে, নিক্কণ বলতে কি, মানে বলতে মানে নিচের কোন বানানটি ঠিক সেখানে নিক্কণ বানান, পিনাক, গণনা। তোমাদের আরেকটা টেকনিক শিখাই দিই, সব ক্ষেত্রে হয় না, অনেক সময় দেখবা দুইটা ন পাশাপাশি আসলে অনেকে এটা ভুল বলে, ন না, মূর্ধন্য এবং দন্তন্যর ক্ষেত্রে দেখবা অনেক সময় প্রথমটা মূর্ধন্য বসে পরে দন্তন্য আসে। যেমন এই একটা বানান গণনা, ঠিক আছে, সবসময় হয় না, মাঝে মাঝে দেখা যায়। থ্যাংক ইউ। এই যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে বাংলা ভাষায় তো পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে শব্দ এসে আজকে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে, তাই না? তো এই বিভিন্ন ভাষা থেকে আগত শব্দে কখনোই, আমি আরেকবার লিখে দিচ্ছি, আমরা মনের ভুলেও মূর্ধন্য স আর মূর্ধন্য ব্যবহার করব না। এই যেমন দেখো গ্রিন বানান ইংরেজি শব্দ, ব্রেইন বানান ইংরেজি শব্দ, আয়রন, ড্রেইন, সব ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। মনের ভুলেও আপনি কিন্তু এখানে মূর্ধন্য ব্যবহার করবেন না, 100% ভুল। রাস্তাঘাটে চলতে যেয়ে চোখ কান খোলা রাখবেন, দেখবেন আপনাদের স্কুলের সামনে, অনেক হাসপাতালের সামনে লেখা থাকবে হর্ন দেওয়া নিষেধ, এবং সেখানে খেয়াল করে দেখবেন বানানটা ঠিক এরকম থাকে। আর আমরা উচ্চারণ করি কি এখানে হরেন দেওয়া নিষেধ। তো যাই হোক, আপনি উচ্চারণ যা পারেন করেন, সমস্যা নাই, কিন্তু আপনি যে বানানটা ভুল করেছেন, দিস ইজ ভেরি 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 ব্যাড। হর্ন যেহেতু ইংরেজি ভাষা থেকে আগত একটা শব্দ, আপনাকে অবশ্যই অবশ্যই দন্তন্য লিখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। যদি বুঝে থাকেন থ্যাঙ্কস, আর না বুঝলেও থ্যাঙ্কস। আমার মনে হয় আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপরে যদি না বোঝেন তাহলে বই পড়ে বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে আপনার। ভাই এখানে কঠিনের কি আছে রে ভাই, এখানে তুমি যা পারো তাই, জাস্ট আমি একটু ঘষা মাজা করে দিচ্ছি, নাথিং। আরেকটা খুব মজার বিষয় দেখো, দৈনন্দিন জীবনে তোমরা জানো তো ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ ইংরেজি বাক্যের ক্ষেত্রে যেরকম ক্রিয়া বা ভার্ব ছাড়া হয় না, এট দ্য সেম টাইম বাংলায় একটা বাক্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ক্রিয়াপদ থাকতে হবে। যে যা পারে বলুক, একটা কথা মাথায় ঢুকে রাখেন, ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই হবে না। হতে পারে সেটা একটা শব্দ, কিচ্ছু যায় আসে না,
বাট ভার্ব থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স। ঠিক আছে? এখন যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদে আপনি কখনোই মনের ভুলেও মূর্ধন্য ব্যবহার করবেন না। আপনি কাজটি করেন, আপনি কাজটি করুন, আপনি ধরুন, আপনি ধরেন, আপনি মারেন, আপনি যা খুশি তাই করেন। ক্রিয়াপদ মানেই হচ্ছে দন্তন্য, মাথায় যেন থাকে। এবং আরেকটা কথা বলে দিই, এই ক্রিয়াপদের সাথে যদি আপনার না বা নি যোগ করতে হয় তাহলে একসাথে লিখবেন না, একটু ছোট্ট একটা স্পেস দিয়ে দিবেন। তিনি কাজটি করেননি, তিনি খাননি, তিনি যাননি, একটু ছোট একটা স্পেস দিয়েন। একেবারে গায়ে গায়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? থ্যাংক ইউ। আর ২ টা নিয়ম একটু আমরা দেখি। আমরা সবসময় মনে রাখবো রি, র, রেপ এরপরে সব সময় মূর্ধন্য ষ হবে। এট দ্য সেম টাইম আমরা মনে রাখবো ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি বলতে কি বুঝায়? ট, ঠ, ড, ঢ, দন্ত ন। এত কিছু বোঝার দরকার নেই ভাই, তুমি কনফিউজড হয়ে গেছো একটা যুক্ত বানানের ক্ষেত্রে যে ট এর আগে, ঠ এর আগে, ড এর আগে কি বসাবো? তুমি চোখ বন্ধ করে মূর্ধন্য ষ অথবা মূর্ধন্য বসায় দিয়ে আসো। নত্ব এবং সত্য বিধানের যে নিয়মগুলো রয়েছে একবার চোখ বুলালেই তুমি পারবা এবং খেয়াল করে দেখবা যে এই সকল ক্ষেত্রে সব সময় মূর্ধন্য অথবা মূর্ধন্য ষ বসে। অর্থাৎ ট, ঠ, ড, ঢ এর আগেই সবসময় মূর্ধন্য অথবা মূর্ধন্য ষ বসবে। ওকে? থ্যাংক ইউ। যে কথাটা একটু আগে বলেছিলাম সেই কথাটা দেখো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আরবি বলো, ইংরেজি বলো, ফার্সি বলো, পর্তুগিজ বলো, যে কোনো ভাষা থেকে আগত শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না। হবে না। মূর্ধন্য হবে না। অন্য কিছু হবে। সেটা হতে পারে তালব্য ষ, হতে পারে মূর্ধন্য ষ, হতে পারে দন্ত ন। বাট মূর্ধন্য আর মূর্ধন্য ষ হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে যে বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো, পৃথিবীতে এরকম অনেক বাংলা বানান রয়েছে যেখানে আপনি যখনই কনফিউজড হবেন, কিচ্ছু করার নাই। কিছু বানান আছে সেটা জন্মগতভাবে ওটাই হবে। যেমন আষাঢ় শ্রাবণ মানে না তো মন। এই যে আষাঢ় বানানে আপনাকে কিন্তু মূর্ধন্য দিতে হবে। ঔষধ বানানে আপনাকে কিন্তু মূর্ধন্য ষ দিতে হবে। কেন দিতে হবে ভাই? এই প্রশ্ন দয়া করে করেন। এই পৃথিবীতে আপনি সকল কেনর উত্তর পাবেন না। আর আমার কথা হচ্ছে এত খোঁজারও তো দরকার নেই। স্বভাবগতভাবে ওই বানানগুলো এরকম। হোক না, সমস্যা কি রে ভাই? এত পেইন নেওয়ার তো কিছু নাই। তো চলুন তাহলে আমরা ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দয়া করে একটু সবাই উত্তর করবেন এখন প্লিজ। নিচের কোন বানানটি শুদ্ধ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। সবাই একটু দ্রুত উত্তর করে ফেলেন প্লিজ। দ্রুত। না পারলেও কোনো সমস্যা নেই। আপনি দয়া করে একটু চেষ্টা করুন। আমি চাচ্ছি আপনার চেষ্টাটুকু দেখতে। সজীব বলছে যে আমার মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই আমি চেষ্টা করছি এই অল্প সময়ে বাস্তব কথাগুলোই তোমাদেরকে বলার। বুঝতে পারছো? সো সত্যি কথা বলতে এত পেইন নেওয়ার কিছু নাই। রিল্যাক্সে থাকো, কমফোর্টেবল জোনে থাকো। অ্যাডমিশন টেস্টের সময় তুমি যত টেনশন করবা, বিশ্বাস করো ভাইয়ারা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি ঠিক ততটাই কম। টেনশন করার কিছু নাই রে ভাই। গত বছর যারা চান্স পেয়েছে তোমার কি মনে হয় তাদের 10টা চোখ ছিল, 10টা হাত ছিল, 10টা পা ছিল? সব তোমার মতোই ছিল এবং অনেক ক্ষেত্রে তোমার থেকেও ডিসকোয়ালিফাইডই ছিল। সো ইফ দে ক্যান, হোয়াই নট ইউ? ইটস কোয়াইট পসিবল ফর ইউ। তুমি পারবা, বুঝতে পারছো? জাস্ট আস্থা রাখো, বিশ্বাস রাখো এবং কাজ করে যাও। ক্লাসের শুরুতে অনেকক্ষণ ধরে একটা কথা কিন্তু আজকে বলেছি। অ্যাডমিশন টেস্টের সময় তোমাকে স্ট্র্যাটেজিক হতে হবে। তুমি কতক্ষণ পড়ছো কি না পড়ছো, বিশ্বাস করো এটা কোনো কাজে লাগবে না। তুমি যদি কৌশলী না হয় অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট ভালো করতে পারবে না। থ্যাংক ইউ। এই মানে এখানকার বানানগুলোর মধ্যে মুহুর্মুহু বানানটা ঠিক। অনেকে বলে মুহুর্মুহ, এই জন্য কিন্তু বানানটা তারা ভুল করে।
আসলে শব্দটা হচ্ছে মুহুর্মুহু, রস্যুকার এবং রস্যুকার। থ্যাংক ইউ। প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ বানান কোনটি? জিএসটি, জিএসটি তে পরীক্ষা দিতে হবে কিন্তু। তোমাদের আরেকটা কথা একটু বলে রাখি। তোমরা এখনো তো অনেকে মানে কনফিডেন্সের কারণে আকাশে উড়ে বেড়াচ্ছ। আমি বুয়েটে ছাড়া পড়বো না। আমি আর কি বলবো মানে মেডিকেলে ছাড়া আমার হবেই না। বাপরে বাপ! একটা সত্যি কথা বলি। তোমার কোথায় হবে কি না হবে এই চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার এখন একটাই কাজ, সেটা হচ্ছে প্রপারলি পড়াশোনা করা। তুমি পরিশ্রম করে যাও, নিজের প্রতি অনেস্ট থাকো, নিজের প্রতি ডেডিকেটেড থাকো। সময় বলে দিবে তুমি কোথায় চান্স পাচ্ছ। তুমি যদি এখন থেকে মাথার মধ্যে এটা ঢুকায় ফেলো যে আমি বুয়েট ছাড়া পড়বই না, মেডিকেল না হলে আমার জীবন যৌবন সব শেষ, বিশ্বাস করো ভাই, আমি কথা দিচ্ছি তুমি তাহলে কোথাও চান্স পাবা না। জীবনটাকে এত কমপ্লিকেটেড করে নেওয়ার কিছুই নাই। তোমার কাজ পড়ে যাওয়া, তুমি পড়ে যাও। সময় বলে দিবে যে তোমার জন্য কোনটা পারফেক্ট। আই এম সরি টু সে, আবেগ দিয়ে জীবন চলবে না, বাস্তবমুখী হতে হবে। থ্যাংক ইউ। সত্ত্বাধিকারী বানান হচ্ছে ঘ নাম্বারটাই কারেক্ট, আর যে যা উত্তর করেছেন সবগুলো ভুল। ভুল হয়েছে, কিচ্ছু যায় আসে না। এখন তো জানলাম। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা একেবারে সহজ একটা বানান ছিল, এই জন্য আমি ঠিক করে দিচ্ছি। উচ্ছৃঙ্খল বানানটা কিন্তু শুদ্ধ, আর সবগুলোই ভুল। কোনটি সঠিক? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, আমরা একটু উত্তর করি। আচ্ছা, একটু আগে যে কথাগুলো বলছিলাম জিএসটি নিয়ে কথাগুলো আসলো। জিএসটি তে বাংলা থেকে 25টা এমসিকিউ প্রশ্ন আসে। ক্যান ইউ ইমাজিন দিস? তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট হও বা বি ইউনিট হও, যাই হও, ওটার জন্য তুমি বাংলা ভাইয়া যা যা পড়ছো, বিশ্বাস করো জিএসটি তেও তাই, জাহাঙ্গীরনগরেও তাই, চট্টগ্রামে তাই, সব জায়গায় তাই। তাহলে একবার একটু ভালোভাবে পড়লেই হচ্ছে। মেঘ পুঞ্জ, এই বানানটাই ঠিক, আর সবগুলো আসলে ভুলটা কোথায়? আসলে ওইগুলো ব্যবহার নাই। কবিতা গুচ্ছ হয়, কবিতা বলি হয়, কবিতা পুঞ্জ হয় না, তরঙ্গ পুঞ্জ হয় না। একমাত্র মেঘ পুঞ্জটা হতে পারে। এই বানানটা কিছুদিন আগে কিন্তু যখন বোর্ডের পরীক্ষা দিতে গেছো তোমরা অনেকে কিন্তু পড়ে গেছো। সবাই কিন্তু এই বানানটার উত্তর কারেক্ট করা উচিত। সবাই প্লিজ, নিচের কোন বানানটি সঠিক বা প্রমিত, কাইন্ডলি সবাই একটু উত্তর করবে প্লিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ। তন্ময় বলছে কেন ভয় করে? কেন ভয় করে জানো? কারণ তুমি নিজে ভালোভাবে কাজ করো না, সেজন্য। তুমি নিজের প্রতি অনেস্ট না। তুমি 2 দিন পড়াশোনা করো তন্ময়, দেখবা আস্তে আস্তে তোমার ভয় কমে যাচ্ছে। বিশ্বাস করো, এটাই সত্যি কথা। কনফিডেন্স মানুষের আসে কোথা থেকে? পারফরমেন্স থেকে। এটা যেন মাথায় থাকে। আমরা উচ্চারণ করি শিরচ্ছেদ, ওই ভুল উচ্চারণ করি বিধায় আমরা পরীক্ষার হলে উত্তর করে আসবো এইটা, কিন্তু বাস্তবে উত্তর হবে কিন্তু এইটা, শিরশ্ছেদ। আবার বলছি, শব্দটা হচ্ছে শিরশ্ছেদ। এই যে মাথা কেটে ফেলা, শিরশ্ছেদ। আপনি উচ্চারণ করেন কি শিরচ্ছেদ, দ্যাটস আপনি এটা উত্তর করে আসবেন। এই যে মুস্তাক বলছে ভাই পরীক্ষাও ঠিক লিখে আসছে, এখানেও ঠিক দিতে পারলাম। মুস্তাক থ্যাংক ইউ। দেখো বারবার একটা কথা বলছি, মুস্তাকের উদ্দেশ্যে সবাইকে বলছি, কিছুদিন আগে ইন্টার বোর্ড পরীক্ষায় তুমি এটা পারছো, এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে এই প্রশ্নটা আসছে। ভাই তো কি হয়েছে? একই বানান তো, 100% পারা যাবে। জাস্ট একটাই কাজ করতে হবে, পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। থ্যাংক ইউ এভরিবডি। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি আসা একটা প্রশ্ন, দেখো কত কঠিন একটা প্রশ্ন। একটাই পারি না, সেখানে অপশনগুলোর মধ্যে 3টা করে চেষ্টা করো। যখন তোমার বানানের ওপর কমান্ড চলে আসবে তুমি অটোমেটিক ভাবে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় আর পেইন না দেই, আমি উত্তরটা করে দিচ্ছি। সহযোগী, শিরশ্ছেদ, গুঞ্জরণ, এই বানানগুলোই ঠিক, আর বাকিগুলো কোনো না কোনো দিক থেকে ভুল আছে।
আমি আর ওই আসলে দিকে এই মুহূর্তে যাচ্ছি না তোমাদেরকে নিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু এতদিন ধরে তোমরা যারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল নিয়ে চিন্তা ভাবনা করছিলে, তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এতদিন ধরে ক্লাসগুলো নিয়েছি। আমার বিশ্বাস তোমরা আমাদের ক্লাসগুলো করার পরে একটা আইডিয়া পেয়েছো যে আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে কি করা উচিত। আমি শুধু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে নিজের প্রতি অনেস্ট থেকে কাজ করে যাও। আর আগামী দিনগুলোতে আমাদের যে তথাকথিতভাবে আমরা যেটা একটা সুন্দর নাম দিয়েছি টিএনডি, টিএনবি, এই এক্সামগুলো, এই মডেল টেস্টগুলো তোমরা সবাই দাও এবং এটার মাধ্যমে তুমি নিজেকে আরেকটু ঝালাই করো এবং ঝালাই করে নিজে বোঝো আসলে তোমার কোথায় গ্যাপ রয়েছে। আমি বলছি না তুমি এখন 100% মার্কস পাও, তুমি এখন নিজেকে জাস্টিফাই করো যে ভাইয়া আমি এতদিন ভাবতাম আমি তো ফিজিক্সে অনেক ভালো, কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাডমিশনে প্রশ্নগুলো এইভাবে আসছে, আমি পারছি না। তাহলে কি করতে হবে? ফিজিক্সে যে ছোট ছোট ম্যাথ গুলো আসছে ওটা কত অল্প সময় করা যায় সেই টেকনিক তোমাকে এখন শিখতে হবে। ফর এক্সাম্পল বললাম। এবং তুমি এইভাবে আস্তে আস্তে নিজেকে ঝালাই করো, নিজে জানো, নিজে বোঝো কি করতে হবে, কতটুকু কোন প্রক্রিয়া করতে হবে। একটা পর্যায়ে তুমি অটোমেটিক পারবে। এবং ক্লাসের শুরুতে বলেছিলাম, আরেকবার বলছিলাম, একমাত্র তোমাদের জন্য কিন্তু শিখরে অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই। এবং তোমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য ADM25 এবং ঢাবি ক এবং ক্ষয়ের জন্য ADM25DU নামে প্রোমো কোডটা ইউজ করলেই হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং আমার মনে হয় এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো, বুঝে গিয়েছো। আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আজকে তোমাদের উদ্দেশ্যে শেষ ক্লাস ছিল বাংলার ক্লাসটা। আমি শুধু তোমাদের বড় ভাইয়া হিসেবে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মাথার থেকে সকল টেনশন ঝেড়ে ফেলো। তোমার এই মুহূর্তে নাম্বার 1 কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। মিনিমাম 1 সপ্তাহ ধরে কোশ্চেন ব্যাংক শুধু অ্যানালাইসিস করো। তারপরে কি করো? আস্তে আস্তে যে সাবজেক্টগুলো তুমি খুব ভালো পারো সেইটা দিয়ে আস্তে আস্তে পড়া শুরু করো। পড়ার একটা রিদম চলে আসুক, পড়ার একটা স্পিড চলে আসুক। তারপরে আস্তে 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 যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যে জায়গাগুলো, সেইগুলো আগে আগে পড়ে ফেলো। তারপরে আস্তে আস্তে সেকেন্ড ইম্পর্টেন্ট, থার্ড ইম্পর্টেন্ট জিনিসগুলো আস্তে আস্তে পড়তে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর আস্থা রাখো এবং পরিকল্পিত উপায়ে, গোছালো উপায়ে সামনের দিকে এগিয়ে যাও। বিশ্বাস করো, তোমার প্রতিযোগী কিন্তু সর্বোচ্চ হলে 10%। তোমার কিছুদিন পরে মনে হবে কি, মানে ও মনে হয় অনেক বেশি পড়ছে, ও ওই মডেল টেস্টে ভালো করছে, ও এখানে পড়ছে, তার মানে অনেক ভালো করছে। বিশ্বাস করো ভাইয়া, কম্পিটিশন কিন্তু খুব গুটি কয়েক মানুষের সাথে হয়ে থাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সো তুমি যদি ধরে নাও যে 90% ক্যান্ডিডেট তোমার কম্পিটিটর, এটা তোমার ভুল। আর আমি এই জন্য সবসময় বলি তোমার কম্পিটিশন তোমার সাথে। তুমি গতকাল 4 ঘন্টা পড়েছিলে, আজকে 4 ঘন্টা 10 মিনিট হয়েছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। কে 10 ঘন্টা পড়ছে, কে 12 ঘন্টা পড়ছে, কে সারা রাত ধরে পড়ছে, ভাই বিশ্বাস করে অ্যাডমিশনে এটা কোনো কাজে লাগবে। সো বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড ডু ইয়োর অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি। নিজের উপর আস্থা রেখে, ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও। আমি কথা দিচ্ছি, শেষ পর্যন্ত তোমার মুখে চওড়া হাসি কেউ আটকাতে পারবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো প্রকার সমস্যা হলে, অ্যাডমিশন নিয়ে কোথাও কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে আমাকে মেনশন করে জিজ্ঞাসা করো। আশা করছি উত্তর পেয়ে যাবে। এবং ততক্ষণ পর্যন্ত সামনের দিনে সবার জন্য শুভকামনা জানিয়ে এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ।